আজকে 2024-25 ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের এক্সাম ছিল। হোপসো তোমরা যারা এক্সাম দিছো আশা করতেছি সবার এক্সামই ভালো হয়েছে, বাট এটাও একটা ট্রু ফ্যাক্ট যে আমাদের সবাইকে নেওয়া সম্ভব না। সো যেহেতু আমাদের আজকের মোটামুটি কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা পাওয়া গেছে, কম্পারেটিভলি একটু কনসেপচুয়াল এবং টেকনিক্যাল কোশ্চেন বেশি ছিল। সো ফার যার কারণে আশা করা যায় তোমাদের মোটামুটি যে কোশ্চেন, ম্যাথের কোশ্চেনগুলো একটু বলা যায় কম্পারেটিভলি ইজি ছিল অন্যান্য বারের তুলনায়, বা ফিজিক্সের কোশ্চেনগুলো একটু টেকনিক্যাল ছিল। ইন দ্যাট কেস তোমাদের যার যেমন এক্সাম হয়েছে আশা রাখো যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই আশা রাখি ভালো করতেছি। বাট তারপরেও আমরা একটু আজকের যে কোশ্চেনগুলো অ্যানালাইসিস এবং এটার এক্সপ্লানেশনগুলো দিছি, অলরেডি সফট কপি সম্ভবত তোমরা পেয়ে গেছো। এখন যেটা আমরা একটু এটা ডিসকাস করব, যে টেকনিক্যাল ব্যাপারগুলো বা কোশ্চেনের অ্যান্সারগুলো একটু ডিসকাস করব। যদি কারো কোনো কনফিউশন থাকে সেটা একটু মিলাই নিবা, এবং প্যারালালি যেটা করতে পারো যে কার কয়টা সঠিক হলো এটাও আমরা এখনই এখান থেকে জানতে পারবো, এবং কনসেপচুয়ালি কেন কোনো কোশ্চেনের অ্যান্সার নিয়ে যদি কোনো কনফিউশন থাকে সেটাও আমাদেরকে জানাবা। অ্যান্ড হোপসো আমরা কোশ্চেন সলভে চলে যাই। সো ফার্স্ট আজকের আমরা কেমিস্ট্রি দিয়ে শুরু করি। ওকে, কেমিস্ট্রির কোশ্চেনটা গতানুগতিক হয়েছে অন্যান্যবারের মতোই, খুব একটা টেকনিক্যালি কঠিনও না কোশ্চেনগুলো। সো ফার্স্ট কোশ্চেনটাই যদি আমরা দেখি, একই তাপমাত্রা ও চাপে গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে কোন গ্যাসটা? যদি আমাদের একই তাপমাত্রা চাপ হয় তাহলে ম্যাটার করতেছে ওয়েটের উপরে, রাইট? সো এইখানে আমরা সিম্পলি এখানে দেখো আমরা যদি ফর্মুলা দিয়ে যাই, ফর্মুলাতে আমাদের PV = nRT ফর্মুলাতে যদি যাই, সেটা দিয়ে আমরা যেহেতু আমাদের একই তাপমাত্রা চাপ আছে, সো পিভির কোনো ম্যাটার নাই। তার মানে আমাদের এই ডাব্লুর পরিমাণটা আমরা n = W/m যদি ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের ডাব্লু যেটার বেশি আছে ডাব্লু যেহেতু সবটারই সমান প্রত্যেকটা গ্যাসের 1 গ্রাম, দ্যাট মিনস আমাদের m যেটা সবচেয়ে কম সেটা আসবে আমাদের অ্যাকুরেট অ্যান্সার। সো ইন দ্যাট কেস আমাদের নাইট্রোজেনের ভর কত আছে? 1428 গ্রাম, অক্সিজেনের আছে 32 গ্রাম, NH3 এর আছে 17 গ্রাম, আর্গনের আছে 55 গ্রাম। সো সবচাইতে কম মোলার ম্যাস যেহেতু NH3 এর, এইটার মোলার আণবিক ভরটা সবচেয়ে কম, দ্যাট মিনস এটা সবচেয়ে বেশি আয়তন দখল করবে। ওকে, দেন নেক্সট ওয়ান, নাম্বার 2, কোন ডি অরবিটালগুলো অক্ষ বরাবর অবস্থিত? দেখো খুবই কনসেপচুয়ালি একটা কোশ্চেন, যেটা আমাদের থিওরিটিক্যালি বারবারই পড়া আছে, যে আমাদের যদি DZ² এবং DX² - y² এই দুইটা চিন্তা করি, এই দুইটা আমরা জানি অক্ষ বরাবর অবস্থিত হয়। বাকি যে ক্ষেত্রে DXY, DYZ অ্যান্ড DZX এটা সবসময় দুইটা অক্ষের মাঝখানে থাকে। সো অক্ষ বরাবর যদি কোনোটা অবস্থান করে সেটা আমাদের DZ² অ্যান্ড DX² - y²। সো অ্যান্সার এ। আচ্ছা, নিচের কোন আয়নটিতে শুধুমাত্র একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অবস্থান করে বা ইলেকট্রন জোড় আছে? দেখো এইখানে আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের কথা বলা হয়েছে। সো আমরা যদি অপশনগুলোতে যাই, CH3 এর সাথে আমরা জানি একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে, সো সেটা যেহেতু প্লাস একটা ছেড়ে দিছে, ওর কাছে কোনো ইলেকট্রন নাই। CH3- যেহেতু ও আরেকটা ইলেকট্রন গ্রহণ করছে, দ্যাট মিনস ওর কাছে আগে একটা ছিল, পরবর্তীতে আরেকটা ইলেকট্রন নিছে। ওকে, সো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আমরা পাচ্ছি CH3-। ক্লিয়ার? দেন নাম্বার 4, নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয়? এটা একেবারে থিওরিটিক্যাল কোশ্চেন। সো আমরা জানি আয়তনিক ফ্লাক্স ব্যবহার করা হয় প্রমাণ দ্রবণ তৈরি করতে। আচ্ছা, এই কোশ্চেনটা খুবই ফ্রিকুয়েন্ট এবং বারবার এই কোশ্চেন আসে, সেটা হচ্ছে কোন যৌগটি টটোমারিজম দেখায়? আমরা বারবারই ক্লাসে বলছিলাম আইসোমারিজমের ক্ষেত্রে এই কোশ্চেনটা খুব ফ্রিকুয়েন্ট থাকে, কোনটা সিস্টান দেখায়, কোনটা টটোমারিজম দেখায়, কোনটা মেটামারিজম দেখায়। সো টটোমারিজম দেখানোর শর্তটা ছিল আমাদের একটা যৌগের দুইটা ডিফারেন্ট আয়ন থাকবে, এবং এই আয়নগুলো ডিফারেন্ট যে মূলকটা থাকবে এই মূলকটা স্বতঃস্ফূর্তভাবে চেঞ্জ হবে। সো আমরা এক্সাম্পলে দেখছিলাম একটা প্রোপিনল 2, এবং একটু এক্সাম্পলটা নেই, প্রোপিনল 2 CH3CH2, এই প্রোপিনল 2-তে এই হাইড্রোজেনটা স্বতঃস্ফূর্তভাবে ভেঙে আমার এই হাইড্রোজেন চলে আসে এই হাতে, দ্যাট মিনস CH3CO CH3
সি ডাবল বন্ড ও CH3। সো কিটোন হচ্ছে আমাদের টটোমারিজম সমানতা প্রদর্শন করে। ওকে, এবার আসি নাম্বার 6 এ। সর্বনিম্ন কত কার্বনের অ্যালকিন আলোক সমানতা প্রদর্শন করে? আমরা জানি অ্যাটলিস্ট 6টা কার্বন থাকা লাগবে যদি কোনো একটা আলোক সমানতা প্রদর্শন করতে চায় কোনো একটা কার্বন পরমাণু। দ্যাট মিনস আমাদের নাম্বার 6 যদি থাকে মিনিমাম, সেটাতে আমাদের অ্যালকিনগুলা আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করতে পারবে। এক্সাম্পলটা এখানে দেওয়াই আছে। ওকে, নাম্বার 7 এ আসো। নিচের বিক্রিয়াটির নাম কি? এটা আমরা সবাই জানি, ব্রোমিন এবং পটাশিয়াম, সরি এখানে হাইড্রোক্সাইড, প্রিন্ট মিস্টেক, পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং ব্রোমিন দিয়ে যদি আমরা একটা অ্যামাইডকে ডিগ্রেড করে অ্যামিন তৈরি করি, দ্যাট মিন সেটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যানের ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। ক্লিয়ার? নিচের বিক্রিয়াটা কোন টাইপের? ইজি একটা কোশ্চেন। আচ্ছা, হাইড্রাজিন অণুতে HNH এর বন্ড অ্যাঙ্গেলটা কত? আমরা যদি খেয়াল করি এই অণুটাতে আমাদের কোন এস সংকরায়নটা আছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। দেখো এইখানে আমাদের নাইট্রোজেনের ক্ষেত্রে নর্মালি আমরা কি জানি, sp3 সংকরায়ন হয়, রাইট? বাট নাইট্রোজেনে যখন এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে তখন সেটাতে আমরা একজোড়া মুক্ত ইলেকট্রন থাকলে 2.5 ডিগ্রি বাদ যায়, এটা তো জানি। সো এইটা সিম্পলি N2H4, দ্যাট মিনস আমরা একটু NH3 বন্ড NH3 এই বন্ডটা যদি করতো তাহলে এইখানকার একটা হাইড্রোজেন আর এইখানকার একটা হাইড্রোজেন যারা মুক্তজোড় ইলেকট্রনে চলে গেলে আমাদের তৈরি হয় হচ্ছে N2H4, রাইট? সো N2H4 এর সিমিলারলি অ্যামোনিয়ায় যেমন নাইট্রোজেনের একটা sp3 সংকরায়ন হয়, এখানে একটা sp3 সংকরায়ন হয়, বাট যেহেতু মুক্তজোড় ইলেকট্রন থাকে এক জোড়া, দ্যাট মিনস 2.5 ডিগ্রি বাদ দিলে অ্যাঙ্গেল দাঁড়ায় 107 ডিগ্রি। ওকে, আচ্ছা নাম্বার 9, নিচের কোন যৌগটি বেশি অ্যাসিডিক? আমরা সবাই এটা জানি, খুবই ইনফরমেটিভ একটা কোশ্চেন, যে অ্যালকাইন বা ইথাইন এই যৌগটাতে সবচাইতে বেশি অ্যাসিডিক ধর্ম থাকে, কারণ এটা জলীয় দ্রবণে গেলে হাইড্রোজেন খুব ইজিলি রিডিউস করে। ওকে, সো হাইড্রোজেন খুব ইজিলি রিডিউস করার জন্য এটা সবচাইতে বেশি অ্যাসিডিক হয়। আচ্ছা নাম্বার 10, NH4 অ্যামোনিয়াম কার্বনেটের বিভাজন বিক্রিয়া দেওয়া আছে। এই বিক্রিয়াটিতে কার্বনেট আয়ন কি হিসাবে কাজ করে? দেখো কার্বনেট আয়ন আমরা যদি অপশনগুলো দেখি, জারক যে জারণ করাচ্ছে, বিজারক যে বিজারণ করাচ্ছে, অ্যাসিড যে হাইড্রোজেন আয়ন দান করতেছে, ক্ষার যে হাইড্রোজেন আয়ন গ্রহণ করতেছে। এখন যদি আমরা কার্বনেট আয়নটাতে যাই, এই কার্বনেট আয়ন একে যদি হাইড্রোজেন আয়ন দেওয়া হয় তাহলে সে গ্রহণ করে বাইকার্বনেট আয়ন তৈরি করবে। আরো একটা হাইড্রোজেন যদি দেয় তাহলে এটা H2CO3 অ্যাসিড তৈরি করবে, রাইট? সো যেহেতু ওইটা একটা হাইড্রোজেন গ্রহণ করতেছে, ডেফিনেটলি তার ক্যারেক্টার একটা ক্ষার, বাট যেহেতু একটা আয়ন ছিল, এটা অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে অনুবন্ধী ক্ষার। অপশন যেহেতু ক্ষার আছে, আমাদের অ্যান্সারটা ক্ষার হবে। ওকে, দেন নিচের কোন আয়নের ঘনমাত্রা জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এন্ড Fe3+ থেকে Fe, এটা কোশ্চেনে আসে নাই, Fe3+ থেকে Fe3+ থেকে Fe, এইটা যখন হচ্ছে তখন এটার প্রমাণ সেলের বিভব এর প্রমাণ সেল বিভবের চেয়ে বেশি। কোশ্চেনটাকে এই প্লাটিনাম সেলের বিভব এর প্রমাণ সেলের বিভবের চেয়ে বেশি। দেখো এখানে একটা ব্যাপার হচ্ছে, আমাদের জিঙ্কের প্রমাণ সেল বিভব আমরা জানি কত, 1.1 ভোল্ট। সরি ঘনমাত্রা দেওয়া আছে জিঙ্কের 1.1। কোশ্চেনটা কি, এটা প্রমাণ সেল বিভবের চেয়ে বেশি, বিভবের জায়গায় ঘনমাত্রা কেন? আচ্ছা ঘনমাত্রা যদি থাকে এটা সেল বিভবের চেয়ে বেশি লাগবে কোনটাতে? ইন দ্যাট কেস দেখো এখানে আয়রন 3+ যেহেতু আছে, এখানে ব্যাখ্যাটাতে একটু খেয়াল করো, জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ হয়, আয়রন 3+ 2টা ইলেকট্রন তো গ্রহণ করে না, করে একটা, গ্রহণ করলে Fe2+ হয়, তাহলে দুইজন আসলে Fe2+ হইলো। এবার টোটাল রিয়াকশনটা যদি আমরা লিখি, তার ই সেল রিয়াকশনটা দেখো, ইনওয়ার্ড সেল মাইনাস RT/NF লন জিঙ্ক 2+ এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই আয়রন 3+ এর কনসেন্ট্রেশন, রাইট? সো এইখানে সবচাইতে বেশি কনসেন্ট্রেশন থাকে হচ্ছে আয়রনের, দ্যাট মিনস সি হচ্ছে Fe3+।
11 12। আচ্ছা, নিচের কোন যৌগটি জলীয় ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে না? জলীয় ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে না, এইটা আমরা আইডেন্টিফিকেশনে দেখছিলাম। অর্গানিকের আইডেন্টিফিকেশনে ব্রোমিন দ্রবণের সাথে রিয়াকশন করে যখন, একমাত্র টলুইনই ব্রোমিন দ্রবণের সাথে রিয়াকশন করে না, বাকি সবগুলো করে। দেখুন এইটা ছিল আমাদের একটা অ্যালকিন, ব্রোমিন দ্রবণ ব্রোমিন পরীক্ষা বা বেয়ার টেস্টের পরীক্ষায় পার্টিসিপেট করে। দেন একটা হচ্ছে C6H6NH2, এটা একটা রং রিয়াকশন। দেন আরেকটা আছে আমাদের ফেনল, বাট ফেনল ব্রোমিন দ্রবণের সাথে রিয়াকশন করে না, কারণ ফেনল দ্রবণ জলীয় দ্রবণে একটা হাইড্রোজেন দান করে। সো হাইড্রোজেন যদি দান করে, ইন দ্যাট কেস সে ব্রোমিন দ্রবণের সাথে রিয়াকশন করতে পারবে না। সো আমাদের এখানে একমাত্র অপশন আছে টলুইন। টলুইন জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে না। ক্লিয়ার? নাম্বার 13 বলতেছে নিচের কোন অণুটি সামগ্রিক ডাইপোল সর্বাধিক? ডাইপোল, দুইটা পোল ক্রিয়েট করে, কোনটাতে সবচেয়ে বেশি? দেখো এইখানে আমাদের একটা অ্যালকিন, ব্রোমো অ্যালকিন আছে, ব্রোমো অ্যালকিনে ডাইপোল তৈরি হয় না। ইন দ্যাট কেস ওটা অপশনে আসার কোনো সুযোগ নেই। বাকি যে অপশনগুলো আছে এর ভিতরে সর্বাধিক ডাইপোল তৈরি হয় হচ্ছে কার্বন ক্লোরাইডের ক্ষেত্রে। COCl2 থেকে সর্বাধিক ডাইপোল ক্রিয়েট হয়, এটা জাস্ট এর স্ট্রাকচারটা দেখলেই বোঝা যায়, এইটার কারণে সর্বাধিক ডাইপোল তৈরি হয়। ওকে, নাম্বার 14 এ আছে একটি নির্দেশকের PK লনের মান 9.3 হলে নির্দেশকের টাইট্রেশনের জন্য কোনটি সর্বাধিক উত্তম? দেখো যেহেতু 9.3 pH এর মান, pH 9.3 মানে সেটা ডেফিনেটলি একটা ক্ষার হিসাবে কাজ করে। এখন এই ক্ষারটার ভিতরে যদি আমরা একটা নির্দেশক ইউজ করি, তাহলে এখানে ডেফিনেটলি তোমাকে একটা শক্তিশালী ক্ষার এবং দুর্বল অ্যাসিড ইউজ করতে হবে। যেহেতু ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে আমরা জানি শক্তিশালী অ্যাসিড আর দুর্বল দুর্বল ক্ষার, দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার ইউজ করতে হবে। সো অপশনে আমার দুর্বল অ্যাসিড শক্তিশালী ক্ষার আছে নাম্বার বি তে, মিথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, দেন সমুদ্র পৃষ্ঠ হতে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল স্তরকে আমরা সবাই জানি স্ট্র্যাটোমণ্ডল বলা হয়। সো এটা একটা ইনফরমেটিভ কোশ্চেন, দ্যাট ওয়াজ কেমিস্ট্রি পার্ট। এখন আমরা চলে যাই ফিজিক্সে। ফিজিক্সের কোশ্চেনটা কম্পারেটিভলি একটু বেশি টেকনিক্যাল হয়েছে, একটু ডিপলি চিন্তা না করলে অ্যান্সারগুলো দেওয়া সবার জন্য একটু টাফ হয়েছে, হোপসো। সো তারপর আমরা দেখি কি কি কোশ্চেন ছিল। ফার্স্ট যেটা দেখো, 1.1 মিটার দৈর্ঘ্য এবং 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি আনুভূমিক রডের এক প্রান্ত একটি দেওয়ালের সাথে সুদৃঢ়ভাবে আটকানো আছে। রডটির অপর প্রান্তে 31.4 গ্রাম ভর ঝুলানোতে এর কৌণিক বিকৃতি 0.01 রেডিয়ান যদি হয়, রডটির উপাদানের দৃঢ়তার গুণাঙ্ক কত? রাইট? সো দৃঢ়তার গুণাঙ্কের সূত্রটা আমরা জানি, থিটা ইজ ইকুয়াল টু FL/GI। F ইকুয়াল টু হচ্ছে M ইন্টু G, যেহেতু আমার ভরটা দেওয়া আছে 31.4 গ্রাম অ্যান্ড L দেওয়া আছে দৈর্ঘ্য 1.1 মিটার। এখন আমাদের এখানে ফ্যাক্ট হচ্ছে যে আয়ের ভ্যালুটা আমাদের ডিরেক্টলি দেওয়া নেই, যেহেতু ব্যাস বলা আছে 20 সেন্টিমিটার। সো ব্যাসের থেকে আমরা পাই D⁴/32 যদি করি, তাহলে আমরা পাচ্ছি আয়ের ভ্যালু, অ্যান্ড জি এর ভ্যালুটা আমাকে বের করতে বলছে রডটির উপাদানের দৃঢ়তার গুণাঙ্ক কত। সো রডটির উপাদানের দৃঢ়তার গুণাঙ্ক জি যদি বের করতে বলে, আমরা এই ফর্মুলাটাকে ফর্মুলেট করলে জি এই পাশে নিয়ে আসলে mgl/θ/I। সো ভ্যালুগুলো বসাবা, ইজিলি ভ্যালুটা আসবে 0.25 MPa। ওকে, নাম্বার 2 দেখো, সুন্দর একটা কোশ্চেন। x ইজ ইকুয়াল টু e⁻⁻2t, y ইজ ইকুয়াল টু 2 cos 3t and z is equal to 2 sin 2t দ্বারা বর্ণিত বক্র রেখাটার ভেক্টর সাইনটা কি হবে? আমাদের x একটা দেওয়া আছে, y দেওয়া আছে, z দেওয়া আছে। এই তিনটাকে যদি আমরা সামারাইজ করে একটা ভেক্টরাইজ করতে চাই, তাহলে সেটার স্ট্রাকচারটা কেমন হবে? দেখো, ফার্স্ট অফ অল আমাদের একটা ভেক্টর যখন নিব তখন x কে ডিফারেন্সিয়েট করবে, এটা আমরা জানি। সো vx যদি আমরা dx/dt করি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে -2 e⁻⁻2t। ওকে, দেন y কে যখন আমরা ডিফারেন্সিয়েট করতেছি তখন পাচ্ছি 2 cos কে করলে -2 sin 3t, এটা 6 আসে, 2 × 3।
দেন জেড কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো 4 cos 2t, 4 cos 2t। সো এখন আমাদের কাছে vx vy এন্ড vz আছে। এখন এটা যদি আমরা ইনিশিয়াল অবস্থানে চিন্তা করি, দ্যাট মিন্স t ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এইখানে যদি আমরা t এর মান 0 বসাই, sin 0 এর মান 0, cos 0 এর মান 1, দ্যাট মিন্স এটা থাকে ইজ ইকুয়াল টু 4। এখানে যদি e টু দি পাওয়ার 0 মানে 1, দ্যাট মিন্স থাকে হচ্ছে -2। সো -2 এর সাথে যদি আমরা i একক ভেক্টর দিই, -2i প্লাস 4k। ক্লিয়ার? সো আমাদের x y z যখন স্থানাঙ্ক দেওয়া থাকবে তখন সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, করলে আমরা ভেক্টরের ইউনিট ভ্যালুগুলো পাবো। দেন সেখানে ইনিশিয়াল টাইম যেহেতু বর্ণিত বক্ররেখা বলছে টাইম ইজ ইকুয়াল টু 0 ধরলে আমাদের এই ভেক্টরটা পাওয়া যায়। ওকে, দেন নাম্বার 3, একটি অপবর্তন গ্রেটিং ব্যবহার করে একটি পর্দায় আলোর ডোরা পাওয়া যায়। সমস্ত যন্ত্রপাতি, উৎস, গ্রেটিং এবং পর্দা 1.33 প্রতিসরণাঙ্কের একটি তরল নিমজ্জিত করা হলো। পর্দায় গঠিত হওয়ার আলোর ডোরাটা কি হবে? দেখো এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল কোশ্চেন, একটা কনসেপচুয়াল চাইছে। যদি 1.33 প্রতিসরণাঙ্কের একটি তরল নিমজ্জিত করা হয়, পর্দায় গঠিত আলোর ডোরাটা কি হবে? আমরা গ্রেটিং এর ক্ষেত্রে এই সূত্রটা জানি, d ইজ ইকুয়াল টু d sin theta is equal to n lambda, right? d sin theta is equal to যদি n lambda হয় তাহলে তুমি n এর মান যত বেশি পাবা সেক্ষেত্রে ডিফ্র্যাকশন তত বেশি ছড়িয়ে পড়বে। দ্যাট মিন্স আমার যেহেতু প্রতিসরণাঙ্কর একটা সার্টেন প্রতিসরণাঙ্ক তরলে ডুবানো হয়েছে, এরপরে প্রত্যেকটাকেই এই তরলের ভিতর নিমজ্জিত করতেছে। দ্যাট মিন্স এখানে প্রতিসরণাঙ্ক n এর মানটা বৃদ্ধি পাচ্ছে, রাইট? সো আমাদের প্রতিসরণাঙ্ক যত বৃদ্ধি পাবে আলোটা তত বেশি ছড়িয়ে যাবে। গট ইট? সো এটা একটা জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট, ম্যাথমেটিক্যাল ফ্যাক্ট নাই। পরেরটা আমরা একটু দেখি। তিনটি ভেক্টর এটা দেওয়া আছে, যদি a ইন্টু a ভেক্টর b ইন্টু b ভেক্টর প্লাস c ভেক্টর ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে a ও b এর সম্ভাব্য মান বের করতে হচ্ছে। খুবই সহজ একটা ব্যাপার। a ভেক্টরের সাথে যদি আমরা a মাল্টিপ্লাই করি তাহলে আসে আমার 6a মাইনাস 8b, এটা আসে i j, শুধু i j দেওয়া আছে দুইটা। ওকে, তাহলে 6a মাইনাস 8a ইন্টু এটা, এগুলো j, সেকেন্ডটা j। ওকে, সো 6ai মাইনাস 8aj। দেন b ভেক্টরের সাথে যদি ইউনিট ভেক্টর b মাল্টিপ্লাই করি তাহলে 8bi প্লাস 3bj, এন্ড c এর সাথে শুধু c, তার মানে 26i প্লাস 19j। সো যেটা আমরা করব, i এর যতগুলো সহগ আছে এই i এর সহগগুলোকে একসাথে করব, j এর সহগগুলোকে একসাথে করব, ইজ ইকুয়াল টু 0, যেহেতু আমার টোটাল ভ্যালুটা বলছে c এর ভ্যালু 0। ইন দ্যাট কেস এখন যদি আমরা 0 ভেক্টর বলতে কি বুঝাই, 0.i প্লাস 0.j প্লাস 0.k, এটাকে আমরা জানি একটা 0 ভেক্টর। সো 0 ভেক্টরের সাথে যদি তুমি কম্পেয়ার করো, i এর সহগ এইখানে আছে এতটুকু অংশ আর এখানে আছে 0। সো এটাকে আমরা সহগ সমীকৃত করলে পাবো, সহগ সমীকৃত করলে পাবো এই 6a মাইনাস 8b ইকুয়াল টু মাইনাস 26। দেন এখান থেকে আমরা এই একটা ইকুয়েশন পাচ্ছি। দেন যেটাকেও যদি 0 এর সাথে ইকুইভ্যালেন্ট করি তাহলে এখানে একটা ইকুয়েশন পাবো। দেন দুইটা সলভ করলে আমরা a এবং b এর ভ্যালু পাবো। ওকে, নাম্বার 5, একটি তাপগতীয় সিস্টেমকে দুটি ভিন্ন পথে a অবস্থা থেকে b অবস্থায় নেওয়া হলো। ওকে, দেন দুইটি পথের তাপ শোষণ এবং সিস্টেম কর্তৃক কৃত কাজ যথাক্রমে Q1 এবং Q2 এবং W1 W2 একই, এই প্রক্রিয়ার জন্য কোনটি সঠিক? সরি, কৃত কাজ Q1 আর Q2 দুইটার জন্য, এন্ড শোষিত শক্তি হচ্ছে W1 and W2, এই প্রক্রিয়ার জন্য কোন ইকুয়েশনটা সঠিক? দেখো ইকুয়েশন যখন সঠিক বলতেছে তখন আমাদেরকে চারটা ইকুয়েশনেরই কেসগুলো চিন্তা করতে হবে। ইন দ্যাট কেস ফার্স্ট এটাই বলতেছে আমার Q1 আর Q2 দুইটা ভিন্ন পথ, যেহেতু দুইটার কৃত কাজ তাপ শোষণ সেম হবে না। সো তাপ শোষণও সেম হবে না, দুইটার কি বলে সিস্টেমের কৃত কাজও সেম হবে না। সো এ আর বি অপশন থাকতেছে না। এখন আমাদের সি আর ডি তে কি ইস্যু আছে? দেখো সি তে আছে Q1 ইকুয়াল টু W1। এখন যেহেতু প্রথম সিস্টেমটাতে তাপগতীয় সিস্টেমে দুইটা ভিন্ন পথে এ থেকে বি তে যাচ্ছে, সো এ তে যতটুকু তাপ শোষণ করবে ততটুকুই তার কৃত কাজ হবে। ইন দ্যাট কেস Q1 ইজ ইকুয়াল টু Q2। দেন Q2 Q1 ইজ ইকুয়াল টু W1। দেন Q2 এর ক্ষেত্রে কি হচ্ছে, আমার যেহেতু সিস্টেমটা
একটা অংশে তাপ শোষণ করতেছে, একটা অংশে তাপ বিকিরণ করতেছে। দ্যাট মিনস এই বিকিরণ করা অংশটায় Q2 এর ক্ষেত্রে Q2 প্লাস W2 ইজ ইকুয়াল টু হবে আমার ফার্স্ট কেসের ক্ষেত্রে যেই তাপ শোষণ এবং কৃত কাজটা ছিল সেটা সমান। ওকে, সো নাম্বার 6 এ আসি। এটা একটা আইসিটি কোশ্চেন। নিম্নের কোন বিবৃতিটি একটি 2 ইনপুট বিশিষ্ট XOR গেটের জন্য সঠিক? XOR গেটের ট্রুথ টেবিলটা দেওয়া আছে এখানে দেখো। XOR গেটের ক্ষেত্রে আমরা জানি সেম টাইপের ইনপুট যদি হয় তাহলে আউটপুট 0 হয়, আর যদি ডিফারেন্ট টাইপের ইনপুট হয় তাহলে আউটপুট 1 হয়। সো আমাদের অপশনে উভয় ইনপুট 0 হইলে 0 হবে, উভয় ইনপুট 1 হইলে 0 হবে, ইনপুট ভিন্ন হলে আউটপুট 1 হয়। নাম্বার ইনপুট ভিন্ন হলে আউটপুট 0 হয়, ইনপুট ভিন্ন হলে আউটপুট, কোনটা সত্য না মিথ্যা বলছে? ট্রুথ টেবিলে ইনপুটগুলো ভিন্ন হলে আউটপুট 1 হয়, ইনপুটগুলো ভিন্ন হলে আউটপুট 1 হয়। সো অ্যান্সার সি। ওকে, এইটা একটা বিশাল বড় ক্যালকুলেশনের কোশ্চেন যে একটি প্রোটনের গতিশক্তি এর মোট শক্তি 75% যদি হয় তাহলে তার দ্রুতিটা কত? এখন দেখো আমাদের মোট শক্তি সূত্র আমরা জানি ইজ ইকুয়াল টু mc স্কয়ার, আর গতিশক্তি সূত্র জানি k ইজ ইকুয়াল টু mc স্কয়ার মাইনাস m নট c স্কয়ার, তাই তো? m নট c স্কয়ার মাইনাস mc স্কয়ার, m মাইনাস m নট, ঠিক আছে। ওকে, এখন যদি আমার বলে গতিশক্তিটা হচ্ছে মোট শক্তির 75%, তাহলে মোট শক্তি আমার যদি mc স্কয়ার হয় 0.75 mc স্কয়ার, এটা হচ্ছে আমার গতিশক্তি। সো এইটা ইকুয়াল টু যদি mc স্কয়ার মাইনাস m নট c স্কয়ার দেই তাহলে আমার দ্রুতিটা বের করতে বলছে। ইন দ্যাট কেস দেখো এইখানে আমার mc স্কয়ার, এখানে mc স্কয়ার আছে, যদি আমি m নট c স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0.75 mc স্কয়ার করি, ক্লিয়ার? এখন আমার এখানে দুই পাশে c স্কয়ার বাদ, এখন যেটা থাকতেছে এইটা 0.25 ইন্টু m ইজ ইকুয়াল টু m নট, ক্লিয়ার? এই ইকুয়েশন পর্যন্ত যে আমার টোটাল এনার্জি ছিল ইকুয়াল টু mc স্কয়ার আর কাইনেটিক এনার্জি ছিল m মাইনাস m নট c স্কয়ার, সেটাকে ইকুইভ্যালেন্ট করলে আমরা পাচ্ছি m নট ইজ ইকুয়াল টু 0.25 ইন্টু m, বাট m ইজ ইকুয়াল টু আমরা কি জানি? m নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। ওকে, সো m ইজ ইকুয়াল টু যদি এটা হয় তাহলে আমরা এখানে রিপ্লেস করি m নট ডিভাইডেড বাই 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, m নট বাদ দাও, তাহলে আমার থাকতেছে রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার ইকুয়াল টু 0.25 মানে 1/4। সো বাকিটা আমরা স্কয়ার করলে 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার ইজ ইকুয়াল টু 1/16 v স্কয়ার বাই c স্কয়ার ইজ ইকুয়াল টু 15/16। সো v ইজ ইকুয়াল টু রুট 15 ডিভাইডেড বাই 4 ইন্টু c। দেখো বেশ বড় ক্যালকুলেশন। সো আমাদের e ইকুয়াল টু mc স্কয়ার এন্ড ek ইকুয়াল টু m মাইনাস m নট c স্কয়ার কে ইকুয়ালাইজ করে আমরা এই জায়গাটায় আসলাম, v ইজ ইকুয়াল টু রুট ওভার 15/4 ইন্টু c। ওকে, নাম্বার 8 এ বলতেছে একটি বুলেট সোজা উপরে নিক্ষিপ্ত হওয়ার 10 সেকেন্ড পর প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে, বুলেটটির চূড়ান্ত গতি কত হবে? ওকে, সো এই কোশ্চেন মোটামুটি দেখলেই প্রথমে মনে হয় অনেক ম্যাথমেটিক্যাল কাজ আছে, বাট এটা খুব ইজি একটা কোশ্চেন। বুলেটটা সোজা উপরের দিকে উঠতেছে, সো সোজা উপরের দিকে উঠতে যেই পরিমাণ সময় লাগে বুলেটটাকে নামতেও ঠিক সেই পরিমাণ সময় লাগে, এটা আমরা জানি। এখন যদি আমার 10 সেকেন্ড পরে প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে তাহলে এইটা সর্বোচ্চ উচ্চতা থেকে নামার জন্য তার সময় লাগতেছে 10 সেকেন্ড, তার টোটাল ট্রাভেল টাইম। সো 5 সেকেন্ডে যাচ্ছে আর 5 সেকেন্ডে ফিরে আসতেছে, রাইট? এখন দেখো সর্বোচ্চ উচ্চতা যখন যায় তখন আমরা জানি বেগ 0, তাহলে এই জায়গাটাতে ইউ এর মান 0, তাহলে আমার বেগের যদি সূত্র বের করতে হয় বেগ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, যেহেতু ইউ প্লাস জিটি নিচে যেহেতু নামতেছে। সো এখন সর্বাধিক উচ্চতায় যদি আমার ইউ এর মান 0 হয় তাহলে জি ইন্টু টি, এইটাই হচ্ছে আমার শেষ গতিবেগ বা চূড়ান্ত গতিবেগ, রাইট? সো আমার টি এর মানটা 10 সেকেন্ড যেহেতু টোটাল ট্রাভেল টাইম, তার মানে 5 সেকেন্ডে যাচ্ছে 5 সেকেন্ডে নামতেছে, দ্যাট মিনস আমার ভি ইজ ইকুয়াল টু 5 ইন্টু 9.8, ওকে 49। ওকে, দেন নাম্বার 9, একটি আনুভূমিক ঘর্ষণহীন তলের
উপর একটি কণা প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে, কণাটির উপর একটি ধ্রুব আণবিক বল F প্রযুক্ত হচ্ছে, নিচের কোন লেখচিত্রটি কৃতকাজ বনাম এটার বেগের মান নির্দেশ করতেছে। জাস্ট গ্রাফটা তোমাকে দেখাইতে বলতেছে। এখন দেখো আমরা গতির সূত্রে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2x এর সূত্র জানি। এখন এখানে যেহেতু আদিবেগটা শূন্য, আনুভূমিক ঘর্ষণহীন তলের উপর একটি কণা প্রাথমিক অবস্থায় স্থির আছে, সো u এর মান 0। দ্যাট মিন্স আমরা কি পাচ্ছি, v স্কয়ার ইজ ইকুয়াল টু 2ax। আবার আমরা জানি w ইকুয়াল টু fx কাজের ক্ষেত্রে। সো এখন যদি আমরা এইটাকে দুইটাকে এক জায়গায় সামারি করতে চাই, তাহলে আমরা x ইকুয়াল টু পাচ্ছি v স্কয়ার বাই x ইকুয়াল টু v স্কয়ার বাই 2a। সেটা যদি আমরা এখানে বসাই তাহলে f ইন্টু v স্কয়ার বাই 2a। এটা আসলে দুইটা সূত্রকে যদি আমরা সামারি করি, v স্কয়ার ইকুয়াল টু 2ax, সো x ইজ ইকুয়াল টু v স্কয়ার বাই 2a, আর এইখানে x ধরো, x ইজ ইকুয়াল টু আবার পাচ্ছি আমরা w বাই f। সো এইটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে w এর সাথে v এর সম্পর্ক w সমানুপাতিক v স্কয়ার। সো আমরা জানি যদি কোনোটাতে স্কয়ার থাকে তাহলে তার গ্রাফটা হয়, যেহেতু সমানুপাতিক গ্রাফ হওয়ার কথা আমাদের এমন, যেহেতু মাথায় একটা পাওয়ার আছে, সো গ্রাফটা হালকা কার্ভ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এটা বেশ কমপ্লিকেটেড একটা কোশ্চেন। পৃথিবীর পৃষ্ঠ থেকে m ভরের একটি বস্তু উলম্ব বরাবর উপরের দিকে নিক্ষেপ করা হলো, যদি সর্বোচ্চ rm উচ্চতায় ওঠে তবে এর আদিবেগ vi কত হবে? পৃথিবীর ব্যাসার্ধ ভর দেওয়া আছে। দেখো এইখানে আমাদের ফর্মুলাটা জানতে চাইছে, রাইট? সো আমরা এক্সপ্লানেশনে যদি আসো, আমরা একটা শক্তি নিত্যতা সূত্র থেকে জানি শক্তির আদি শক্তি এবং শেষ শক্তিটা সেম থাকে, রাইট? সো শুরুতে যেহেতু এটা একটা গতিশীল বস্তু ছিল, সো এইটার একটা গতিশক্তি ছিল 12 mv স্কয়ার, সেইটা ইকুয়াল টু এইটাকে যখন তোমার নিক্ষেপ করা হয়েছে মহাকর্ষের দিকে, তখন এর নিক্ষেপণ শক্তিটার আমরা ইকুয়াল যদি করি। এখন আমাদের ইনিশিয়ালি এখানে সবগুলোতে যেহেতু m আছে, mটা আমরা রিডিউস করে দিছি, আমাদের ইকুয়েশনে যেহেতু vi দরকার, ভিআইটাকে রাখো, ভিআই বাদে বাকি সব এই পাশে পাঠাই দিছি, দেওয়ার পরে জাস্ট ভিআইটাকে ফাঁকা করছি। ইকুয়েশনটা খুবই ইজি, শুধুমাত্র এই ইকুয়েশনটাকে আমাকে কাজে লাগাইতে হবে যে আমরা যখন w ইকুয়াল টু fx এই ইন্টিগ্রেটিং ফর্মুলাটা করি, তখন এখানে কৃতকাজের সূত্রটা পাইছিলাম gmm 1/r1 মাইনাস 1/r2। ইন্টিগ্রেট করলে যেটা পাচ্ছিলাম সেই সূত্রটা আমরা এখানে রাখবো, কারণ একটা হচ্ছে আর্থের থেকে rm পরিমাণ উচ্চতায় যাচ্ছে, তাই না? একটা হচ্ছে আমার শুধুমাত্র পৃথিবী কেন্দ্রে যেটা আসতেছে সেইটার মোট বল, আর একটা হচ্ছে পৃথিবী কেন্দ্র থেকে আর উচ্চতায় যে বলটা পাচ্ছি, দুইটার মাঝখানে যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে আমাদের শেষ শক্তিটা। আর ইনিশিয়ালি যেহেতু বস্তুটা গতিশীল ছিল, সো একটা গতিশক্তি থাকতেছে 12 mv স্কয়ার। রাইট? সূত্রগুলো এক জায়গায় সামারাইজ করতেছে। ওকে, দেন নিচের কোনটি আলফা থেকে ই বিন্দু পর্যন্ত একটি দেয়ালের ববের ত্বরণ সবচেয়ে ভালো মতো চিত্রায়িত করে? আলফা থেকে ই পর্যন্ত, আমরা আলফাটা কোথায় আছে? আলফা এটা আছে এ বিন্দু, এ বি সি ডি ই, প্রত্যেকটাতে দেখো 5টা পয়েন্ট দেওয়া আছে। সো এইটাতে বলতেছে একটা দোলকের ববের ত্বরণ সবচেয়ে সুন্দরভাবে এক্সপ্লেন করতেছে কোনটাতে। ডিফারেন্স গুলো কি কি আছে দেখো, এইখানে আছে দুইটা কেন্দ্রের দিকে যাচ্ছে, বাকিগুলো কেন্দ্রের বিপরীত দিকে। এইখানে আছে সবগুলো মেন সেন্টার পয়েন্টে যাচ্ছে, এইখানে সেন্টার পয়েন্ট থেকে বের হয়ে আসতেছে। সো 4টা ফিগারে আমাদের 4 রকমের ডিরেকশন দেখানো হয়েছে। যেহেতু এটা একটা ত্বরণের ডিরেকশন, আমরা জানি দোলকের ত্বরণ সর্বাধিক হয় চরম বিন্দুতে, মানে একেবারে টপ মোস্ট যে পিক পয়েন্ট সেইখানে যে সর্বোচ্চ পরিমাণ ত্বরণ পাওয়া যায়, এবং সর্বনিম্ন হয় মধ্যবিন্দুতে, রাইট? সো মধ্যবিন্দুতে যখন সর্বোচ্চ বিন্দুতে যায় তখন সর্বাধিক থাকে, আস্তে আস্তে এটা কমতে থাকে, এবং সর্বনিম্নটা পাওয়া যায় হচ্ছে আমাদের মধ্যবিন্দুতে। লাইক যতক্ষণ পর্যন্ত যাচ্ছে মিডিল পয়েন্টে কমতেছে, আবার মিডিল পয়েন্ট থেকে সে বাড়তেছে। এখন এটা কোন ফিগারে দেওয়া আছে দেখো, এইখানে আমরা যদি বি নাম্বার ফিগারটা, যেহেতু আমাদের অ্যান্সার বলা আছে, বিটাতে কি বলতেছে, যখন এ থেকে বিতে আসতেছে তখন এটা আস্তে আস্তে ডিগ্রেড করে, আবার যখন বি থেকে ইতে যাচ্ছে তখন এটা আপগ্রেড করতেছে, রাইট? সো এইটা আমাদের ত্বরণের যেহেতু ইকুয়েশন অনুযায়ী আমরা জানি ত্বরণ সেন্টার পয়েন্ট পর্যন্ত বা মিডল পয়েন্ট পর্যন্ত কমতে থাকে, তারপর আবার বাড়তে থাকে। দ্যাট মিন্স বি হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, একটি প্রক্রিয়ায় একটি আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করা হয় যেখানে গ্যাস কর্তৃক ত্যাগকৃত তাপ এবং এর উপর কৃত কাজের সমান। গ্যাস কর্তৃক ত্যাগকৃত তাপ কৃত কাজের সমান হচ্ছে, এর ফলে গ্যাসের আয়তনের কি হবে? খুব সহজ একটা কোশ্চেন, যে আমাদের তাপগতিবিদ্যার ফার্স্ট লতে আমরা জানি ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। দ্যাট মিনস যে পরিমাণ শক্তি তাকে দেওয়া হচ্ছে তার কিছুটা সে ইন্টারনালি খরচ করে এবং বাকিটা কাজে রূপান্তর করে, রাইট? সো যেহেতু এটা আমাদের একটা
কি বলতেছে, একটি প্রক্রিয়ায় কোনো প্রক্রিয়ার নাম বলা নাই, গ্যাসের চাপ দ্বিগুণ করা হয়, ওকে ফাইন। এখন গ্যাসের আয়তন কি হবে? দেখো এখানে যেহেতু আমার অভ্যন্তরীণ কোনো শক্তির পরিবর্তনের কথা বলে নাই, তার মানে কৃত কাজটা হবে W = nRT সমান, রাইট? আমরা যতটুকু PV = nRT পাই, দ্যাট মিনস PV = যেহেতু nRT, P তোমার দ্বিগুণ করা হচ্ছে, দ্যাট মিনস ভির মান তখন অটোমেটিক্যালি অর্ধেক হয়ে যাবে। এটা আমরা বয়েলের সূত্র থেকে পাই যে P ভ্যারিজেস 1/V। সো আমার যদি চাপ দ্বিগুণ করা হয়, আয়তন অর্ধেক হয়ে যাবে, ডিসপ্রপোর্শনেট রিলেশন এদের। নাম্বার 13, একটি পোস্ট অফিস বক্সের চতুর্থ বাহু S যেটা, এটাতে 1 মিটার দৈর্ঘ্য 1 × 10⁻⁶ মিটার স্কয়ার প্রস্থচ্ছেদে একই ধাতুর দুইটি সমান্তরালে যুক্ত করা আছে। এখন P বাহু থেকে 1000 ওহম, Q বাহু থেকে 10 ওহম এবং R বাহু থেকে 2000 ওহম রোধের প্লাগ উঠালে গ্যালভানোমিটার শূন্য বিক্ষেপ দেয়, তারের উপাদানের আপেক্ষিক রোধ কত? খুবই মানে ক্রিটিক্যাল একটা কোশ্চেন, বাট কোশ্চেনের তোমার ডিজায়ার যেই অ্যান্সারটা সেটা খুব সহজ একটা জিনিস চাইছে যে আপেক্ষিক রোধ। সো আমরা সিম্পলি আপেক্ষিক রোধের সূত্রটা যদি যাই, আপেক্ষিক রোধের সূত্র আমরা জানি ρ = RA/L, রাইট? সো আমার L এর ভ্যালু দেওয়া আছে 1 মিটার দৈর্ঘ্য, এর ভ্যালু দেওয়া আছে 10⁻⁶। এই পর্যন্ত হইলে কোশ্চেনটা একদম ইজি হইতো, বাট এখানে প্রবলেমটা যেটা সেটা হচ্ছে আর এর মানটা ডিফাইন করা নাই। যেহেতু তোমার PQR তিনটা বাহু থেকে রোধটাকে রিডিউস করতেছে কতটুকু, টোটাল 2000, 1000 এন্ড 10 ওহম। এখন এখানে আমাদের যেহেতু দুইটি তার সমান্তরালে যুক্ত করতেছে, সো এই অংশটার আসলে কোনো ক্যালকুলেটিভ ভ্যালু নাই, রাইট? যেহেতু দুইটা সমান্তরালে করতেছে, এই সমান্তরালে যদি দুইটা উপাদানের সেম রোধ হয়, তাহলে আমরা জানি যে এটা যে R ইকুইভ্যালেন্ট 1/R ইকুইভ্যালেন্ট = 1/R + 1/R আসে, তাই তো? সো 1/R + 1/R যদি আসে, ইন দ্যাট কেস আমাদের দুইটা সিমিলার হইলে আমরা R = পাবো, আর ইকুইভ্যালেন্ট পাবো হচ্ছে R/2। এটা যদি পাই তাহলে সেক্ষেত্রে আমাদের R এর ভ্যালুটা খুব ইজিলি বের করতে পারতেছি 10⁶। দেন R এর মান যদি পেয়ে যাই তাহলে আমরা রোর মান ইজিলি ইকুয়েশন থেকে ক্যালকুলেট করব, বাট এই অংশটার কোনো ক্যালকুলেটিভ ভ্যালু নাই। এটাই কনফিউজিং পার্ট কোশ্চেনের। ওকে, দেন নাম্বার 14, N2 থেকে N1 এ ধাপান্তরের জন্য নিচের কোনটি ক্ষুদ্রতম তরঙ্গের দৈর্ঘ্যের ফোটন উৎপন্ন করে? ওকে ফাইন। এই কোশ্চেনটাতে একটা অবজারভেশন আমি বলি, সেটা হচ্ছে এই ইকুয়েশনটা তো আমরা জানি রিডবার্গের, বাট এই রিডবার্গের ইকুয়েশনটা আমরা চাইলে এখানে না ইউজ করে অ্যান্সারটা বের করতে পারবো। দেখো এইখানে আমরা N1 যেটা থেকে যাচ্ছে, N2 কোথায় যাচ্ছে, যেহেতু নাম্বার বের করার জন্য আমরা এটা জানি যে সবসময় আমরা যে লিটার ছোট ভ্যালুটা থাকবে সেটাকে N1 বলবো, বাট আমাকে এখানে চাইছে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন উৎপন্ন করে। ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন মিনস এই ভ্যালুটা ম্যাক্সিমাম, তাই না? এই ভ্যালুটা যখন ম্যাক্সিমাম হবে তখন তার রিভার্স শুধুমাত্র ল্যামডার ভ্যালুটা মিনিমাম হবে, এটা তো ক্লিয়ার। এখন এই ভ্যালুটা ম্যাক্সিমাম কোথায় হয়? আমরা যদি সিম্পলি একটা ইলেকট্রন বিশিষ্ট কোনো একটা জায়গায় যাই, কোনো একটা আয়নে যাই, যেমন এখানে হিলিয়াম প্লাস একটা ইলেকট্রন বিশিষ্ট, লিথিয়াম 2+ একটা ইলেকট্রন বিশিষ্ট, হাইড্রোজেন একটা, ডিউটেরিয়াম এটাও একটা ইলেকট্রন বিশিষ্ট। বাট প্রবলেমটা হচ্ছে এইখানে লিথিয়ামের আমার অরবিটাল থাকে হচ্ছে সেকেন্ড অরবিটালে, প্রথমটাতে দুইটা, দেন সেকেন্ডটাতে একটা। সো একটা ইলেকট্রন যদি করতে হয় তাহলে ডেফিনেটলি এইখান থেকে একটা আর এইখান থেকে একটা ইলেকট্রনকে বের করে দিতে হবে। সো যদি আমার দুইটা অরবিটাল থাকে, তার থেকে যদি আমি ইলেকট্রন বের করি, সেটা ডেফিনেটলি আমার বেশি পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য ক্রিয়েট করবে, কারণ তার রেখাগুলো সবচাইতে কম নাম্বার হবে। সো এইখানে ক্যালকুলেশন করার মতো কোনো জায়গা নাই, আমাদের শুধুমাত্র বলছে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের কোনটা ব্যবহার করবে। সো ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য তখনই করবে যখন রেখাগুলো সর্বোচ্চ হবে। রেখাগুলো সর্বোচ্চ হয় হচ্ছে লিথিয়াম 2+ এর ক্ষেত্রে, কারণ তার দুইটা অরবিটাল থেকে দুইটা ইলেকট্রন যাচ্ছে, কারেক্ট? সো নাম্বার 15 এ আসি। দুইটি বর্গক্ষেত্রের বিপরীত শীর্ষে কিউ চার্জ, অপর বিপরীত শীর্ষে স্মল কিউ চার্জ স্থাপন যদি করে, তাহলে চার্জের যে কোণটির উপরে লব্ধি বৈদ্যুতিক বল 0 হয়, সেটাতে ক্যাপিটাল কিউ বা স্মল কিউ এর মানটা কত? দেখো এখানে খুব সুন্দর একটা এক্সপ্লেনেশনই দেওয়া আছে যে চার্জ যদি দুইটা অপোজিট প্রান্তে রাখতেছি আমরা ক্যাপিটাল কিউ, আর বাকি দুটো অপোজিটে রাখতেছি আমরা স্মল কিউ। এখন প্রতিটি ক্যাপিটাল কিউ এর উপর নেট বল 0 হতে হলে কিউ এর উপর
স্মল কিউ এর কারণে আসা বল এবং অপর কিউ এর কারণে আসা বল একে অপরকে বিনাশ করতে পারে। কারণ যখন দুইটা, আমরা একটা স্কোয়ার দেখি, এইখানে আমাদের এইখানে কিউ, এইখানে কিউ, এইটা কিউ যদি বলে, তাহলে আমাদের এই চার্জ থেকে এই চার্জে যে নিট বলটা যাচ্ছে আর এই চার্জ থেকে এই যে এইটার যে নিট বলটা আসতেছে, এইটা যদি দুইটা ইকুয়াল হয় তাহলে একটা আরেকটাকে ভ্যানিশ করে দিচ্ছে বা বিনাশ করতেছে, কারণ দুইটা সিমিলার বল আসতেছে। বাট এখানে তোমার কোশ্চেনটা হচ্ছে এই কিউ এর মান আর এই স্মল কিউ এর মানের রেশিওটা কত, তাই না? আমাদের কোশ্চেনে কি ছিল, রেশিওটা কত। এখন দেখো আমাদের কিউ এর মানটা দুইটা সেন্টার পয়েন্ট থেকে, এই দুইটা কর্নার পয়েন্ট থেকে আর দুইটা কর্নার পয়েন্টে যাচ্ছে, এবং সিমিলারলি কিউটা হচ্ছে দুইটা ডায়াগোনাল বরাবর যাচ্ছে, রাইট? সো ডায়াগোনাল বরাবর যখন যাই তখন আমরা তার ভ্যালুটা জানি a√2, এন্ড শুধুমাত্র বাহুর বর্গক্ষেত্রের বাহুর ভ্যালু যখন বলতেছে তখন সেটা a, রাইট? সো এখন যেহেতু এখানে দুইটা আছে, সো এটা আমাদের 2a, যেহেতু দুইটা বিপরীত দিকে যাচ্ছে, সো মাইনাস থাকবে সামনে একটা, a আর a বাদ দিলে 2/√2, 2/√2 কোনটাতে আছে, নাম্বার ডি তে। ওকে, দেন ম্যাথের কোশ্চেনে আসি। আচ্ছা, ম্যাথের কোশ্চেনটা মোটামুটি ইজি আছে। দেখো ফার্স্ট যেটা বলতেছে f of x equal to 1/√4 - x² ফাংশনটির ডোমেন কত। ফাংশনটির ডোমেন বের করার জন্য আমরা কি কাজটা করি, ফাইনালি এই যে অংশটা থাকে এইটাকে যদি আমরা 0 ধরি, দ্যাট মিনস এই ফাংশনটা ইনফাইনাইট হবে কখন, যখন নিচে 0 পার্টটা আসবে। সো এইটা যদি 0 আসে তাহলে সেক্ষেত্রে x এর ভ্যালুগুলো কত কত আসে একটু দেখো। যদি এটাকে 0 ধরি তাহলে 4 - x² 0, x² is equal to 4, x equal to +-2। সো x এর ভ্যালুটা -2 থেকে +2 এই রেঞ্জে যদি যাই তাহলে এই ফাংশনটা তখন ফাইনাইট ভ্যালু শো করতে পারবে না। দ্যাট মিনস এর ডোমেনটা হবে -2 থেকে 2 এর ভেতরে। ওকে, দেন একটি ত্রিভুজের ABC তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 5 and 7 হইলে সি অ্যাঙ্গেলটা কত। সো এটা আমরা একটা সূত্র জানি, cos c is equal to cos c is equal to a square plus b square minus c square by 2ab। এই ফর্মুলা দিলেই খুব ইজিলি এটা বের হয়ে আসবে, যেহেতু আমাকে এক্সাক্ট ভ্যালু বের করতে বলে নাই। সো এই ফর্মুলাতে বসাবো a square plus b square minus c square। এইখানে খেয়াল রাখবো যে আমার যেই অ্যাঙ্গেলটা বের করতে বলে সেই অ্যাঙ্গেলটার আগে মাইনাস আসে, সেই বাহুটার আগে। ওকে, খুবই সহজ কোশ্চেন, বসাইলেই আসবে। আচ্ছা, -1/2 আসে, সো হাফ, cos হাফের মান হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি অপশন আছে, 120 ডিগ্রি। আচ্ছা, নাম্বার 3, √14 এককে দুইটি সমান বল 120 ডিগ্রি কোণে এক বিন্দুতে কাজ করে, তাদের লব্ধির মান কত। এটা সহজ কোশ্চেন, লব্ধি সূত্রতে বসাও। r² is equal to p² plus q² plus 2pq cos আলফা। দুইটার মাঝখানের অ্যাঙ্গেল দেওয়া আছে আলফা, আর এই এককের দুইটা বল, তার মানে এইটাই p এইটাই q, তোমাদের লব্ধি আর বের করতে বলছে। খুবই সহজ কোশ্চেন, মান বসাও। সো ক্যালকুলেশনের কমপ্লিকেশন থাকার কথা না, রুট স্কয়ারে কাটা, এটা দুইটা স্কয়ারে কাটা, তাহলে 14 + 14 + 2 × 14 cos 120 ডিগ্রি মান হচ্ছে -1/2। সো -1/2 কাটলে √14। ওকে, নাম্বার 4 এ বলতেছে x² + y² - 4x - 6y + c = 0 বৃত্তটা যদি x অক্ষকে স্পর্শ করে। x অক্ষকে স্পর্শ করলে আমরা জানি g² = cy, রাইট? সো g² = c যদি হয় তাহলে এই ইকুয়েশনের আগে g এর মান কত আছে, আমরা যদি এটাকে কম্পেয়ার করি উইথ x² + y² + 2gx + 2fy + c = 0। So 2gx = যদি -4x হয়, that means g is equal to -2। So -2 স্কয়ার করো, -2 স্কয়ার করলে c is equal to 4 আছে, c is equal to 4 নাম্বার বি তে। নাম্বার 5 এ y is equal to 2x - x² and x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। দ্যাট মিনস আমরা ইন্টিগ্রেটিং যেটা জানি যে আমার যখন ক্ষেত্রফল বের করতে বলতেছে y is equal to, তাহলে এটার আমার আসবে y dx, লিমিট হচ্ছে 0 থেকে x পর্যন্ত। সো এখন আমাদের যেহেতু x অক্ষরেখা,
x অক্ষরেখায় আমরা জানি y এর মান 0, y যদি 0 হয় তাহলে 2x - x স্কয়ার = 0, 2x = x স্কয়ার, দ্যাট মিন্স x = 2। সো লিমিটটা থাকবে 0 থেকে 2, দেন y এর ভ্যালু হচ্ছে আমার 2x - x স্কয়ার ইনটু dx। সো 2 ইনটু x কে করলে আসে x স্কয়ার বাই 2 মাইনাস x স্কয়ার করলে x কিউব বাই 3। সো থাকে হচ্ছে আমার x স্কয়ার মাইনাস x কিউব ডিভাইডেড বাই 3। সো আমরা যদি 2 বসাই তাহলে আসে হচ্ছে 4 মাইনাস 8 বাই 3, আর একটা আসে 0 মাইনাস 0। সো 4 মাইনাস 8 বাই 3 এটা আসতেছে আমাদের ভ্যালু। 4 মাইনাস 8 বাই 3 করলে 12 বাই মানে 4 বাই 3 আসে, 4 বাই 3 আছে অপশন, 4 বাই 3। ওকে, নাম্বার 6, f of x সমান যদি f of x of dx যদি 8 হয় তাহলে f of x plus 1 dx এর ভ্যালুটা কত? দেখো এখানে যেহেতু আমার লিমিটটা চেঞ্জ হয়েছে, ইন দ্যাট কেস ফাংশনটা যদি চেঞ্জ হয় তাহলে x plus 1 কে আমরা কিছু একটা ধরে নিই। সো x plus 1 কে যদি আমরা z ধরি তাহলে আমাদের এখানে এই ফাংশনটাকে লিখতে পারবো f of z dz, এই ফাংশনে যদি আমরা লিখতে চাই। সো f of z dz যদি বলি তাহলে আমাকে আগে dx = dz এর ভ্যালু কত হয় সেটা দেখি। আমরা যদি x plus 1 কে z ধরছি, সো এটাকে ডিফারেন্সিয়েট করে dx, এটাকে করলে dz। সো dx এর পরিবর্তে আমরা dz লিখতে পারতেছি, আর এইটা মানে হচ্ছে f of z। সো f of z dz আমরা লিখতে পারবো, বাট প্রবলেমটা হচ্ছে এইখানে যে লিমিটটা দেওয়া আছে, আমার এখানে যেহেতু এটা ছিল x এর ফাংশন, এখন আমরা যেহেতু z এর ফাংশনে ট্রান্সফার করছি, সো এখন ভ্যালুটা এই জায়গাতে x এর মান যদি -1 হয় তাহলে z এর ভ্যালু 0, x এর মান যদি 4 হয় তাহলে z এর মান 5। সো এখন লিমিটটা হয়ে যাবে 0 থেকে 5। ক্লিয়ার? 0 থেকে 5 যদি হয় তাহলে এবার ডিফারেন্সিয়েট করলে যা আসবে ওইটাই ভ্যালুটা বসাও। x f of z সমান তাহলে 4 আর 4 + 4 8 আসতেছে ভ্যালুটা। ওকে, নাম্বার 7, sec ইনভার্স x = cosec ইনভার্স y যদি হয়, কোনটা সঠিক? এটা ডাইরেক্ট বইয়েরই ম্যাথ। সো sec ইনভার্স x এই ফরম্যাটে আমরা করতে পারি, অথবা sec ইনভার্সকে আমরা আচ্ছা এখন দেখো এখানে যদি আমরা x কে রাখি তাহলে secটাকে ওই পাশে পাঠাইলাম, sec of cosec ইনভার্স y। এখন এই cosec ইনভার্স y টাকে আমরা ত্রিকোণমিতির এই যে ট্রায়াঙ্গেল ফর্মুলা দিয়ে চেঞ্জ করে নিলাম। যখন ছিল এটা cosec, cosec মিন্স হচ্ছে 1/sin। সো কোসেকে y এন্ড ওইখানে 1 যদি দেই, sin কোসেকের ক্ষেত্রে আসে আমার অতিভুজ বাই লম্ব, তাহলে এইখানে আমরা ভূমির ভ্যালুটা পাইলাম। সো sec মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, রাইট? সো ভ্যালুটা বসাও, বসালে এখানে x এর একটা ইকুয়েশন পাবা। জাস্ট সিম্পলি secটাকে ওই পাশে নিয়ে গেছি। ওকে, দেন নাম্বার 8, এই সমীকরণের মূলদয় যদি a b হয় তাহলে 1/a + 1/b + ab এর মান কত হবে? দেখো খুবই সহজ। এই সমীকরণের যদি একটা মূল a আর একটা মূল যদি b হয়, একটা মূল a আর একটা মূল যদি b হয় তাহলে মূলদয়ের যোগফল a + b = -3 আর ab = -4। এখন আমাদের এই ভ্যালুটা বের করতে বলছে। এইটাকে যদি আমি সামারি করি তাহলে ab লসাগু নাও, তাহলে b + a + 1, a + b এর মান 3 + 1 ডিভাইডেড বাই -4। সো আসে হচ্ছে -2/-4, দ্যাট মিন্স হাফ। 1/a বাই 1/b প্লাস শুধু ab, সরি শুধু ab। আচ্ছা এখানে হচ্ছে ab যখন নিচ্ছি তখন আমাদের a স্কয়ার ab আচ্ছা ওয়েট, থাকতেছে হচ্ছে 1/a + 1/b + ab = বের করতে হবে। সো এটাকে যদি আমরা ab নেই তাহলে a + b + ab a + b এর মান হচ্ছে -3 ডিভাইডেড বাই -4 প্লাস বা -4। সো এখানে থাকতেছে হচ্ছে -3 -16/4, সরি 13/4 আসতেছে, -13/4।
নাম্বার 9 3x plus 7y plus equal to 21 2x minus 3by plus 6 এই সমীকরণ দ্বয় যদি একই সরলরেখা প্রকাশ করে, একই সরলরেখা প্রকাশ করলে আমরা জানি x এর সহগ y এর সহগ এবং একক সহগ যেটা এদের অনুপাতগুলো সমান হয়। সো x এর সহগ এখানে আছে 3 divided by 2a is equal to 7 divided by minus 3b is equal to minus 21 divided by 6। দেখো এখানে আমরা অনুপাতগুলো করা আছে, দেন সেখান থেকে আমরা যদি ফার্স্ট পোরশন এন্ড থার্ড পোরশন নিই তাহলে এর মান পাবো, সেকেন্ড পোরশন এন্ড থার্ড পোরশন নিলে বির মান পাবো। ক্লিয়ার? ওকে, নাম্বার 10 9x স্কয়ার প্লাস 25y স্কয়ার ইজ ইকুয়াল টু 225 কণিকের মধ্যে নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এক্ষেত্রে আমরা যেটা করব এই ইকুয়েশনটাকে আগে কণিকের সাধারণ ইকুয়েশনে কনভার্ট করে নিব। সেক্ষেত্রে আমরা 225 দ্বারা যদি ভাগ করি তাহলে এই ফরম্যাটটা আসে, যেখানে a হচ্ছে 5 আর b হচ্ছে 3। সো a আর b এর মান যদি পাই তাহলে আমরা এটার উৎকেন্দ্রিকতা e বের করতে পারি। দেন আমরা নিয়ামক দ্বয়ের দূরত্ব সূত্র জানি 2a ডিভাইডেড বাই e। সো আমরা a আর b যখন পাচ্ছি তখন e এর ভ্যালু বের করব √1 - b স্কয়ার বাই a স্কয়ার। এখান থেকে e এর মান পাবো, দেন ফর্মুলায় বসাবো। ওকে, নাম্বার 11 এটা হচ্ছে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, একটা সরল কোশ্চেন। সো এইটার 1 প্লাস ওমেগা আমরা জানি হচ্ছে 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু -1, ওমেগা স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা। সো এখানে থাকতেছে মাইনাস ওমেগা স্কয়ার মিন্স -2 ওমেগা স্কয়ার ইনটু -2 ইনটু -2 ওমেগা। সো মাইনাস 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 2 তে 8 আর ওমেগা কিউবের মান 1 ইকুয়াল টু -8 -8। নাম্বার 12 আসো ম্যাট্রিক্স ডিটারমাইনার বিসি সিএ এবি, নিচে আছে 1/a 1/b 1/c এন্ড abc। সো খুব ইজিলি আমরা যেটা করব প্রথম রো থেকে a, সেকেন্ড রো থেকে b, থার্ড রো থেকে c যদি কমন নিই তাহলে এখানে একটা a যাবে abc, এখানে যাবে b আর এখানে যাবে c। দ্যাট মিন্স আমার উপরের রোটাতে সবগুলা a b c চলে আসতেছে। এই a b c আসার পরে যেটা করব আমরা এখান থেকে abc আছে 1 1 1 আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার থাকলো। দেন আমরা এখান থেকে আরেকটা যদি abc বের করে নিয়ে আসি তাহলে উপরে থাকে 1 1 1, সেকেন্ড রোতে থাকে 1 1 1 এন্ড থার্ড রোতে থাকে a স্কয়ার b স্কয়ার এন্ড c স্কয়ার। এখন আমাদের দুইটা রো যদি ইকুয়াল হয়ে যায় এই ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি বলতে পারি এর ভ্যালু হচ্ছে 0। দুইটা রো যখন সবগুলো মেম্বার 1 থাকবে তখন এটাকে আমরা ভ্যালুটাকে ডিটারমিনার 0 বলতে পারবো। ওকে, নাম্বার 13 f of x equal to √1 minus √x হইলে df by dx। এখন দেখো এখানে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, খুব সিম্পল একটা কোশ্চেন। আমরা যদি এই ভেতরের অংশটাকে x চিন্তা করি তাহলে √x এর সূত্র আমরা জানি 1/2 √x 1/2 √ এই যে পুরো ফাংশনটা এটাকে আমরা x ডিফাইন করছি। সো 1 - √x, যেহেতু এটা x না এটাকে ডিফারেন্সিয়েট করলে পাই হচ্ছে আমরা 1 কে করলে 0 আর -√x টা করলে -1/2 √x। সো 2 2 4 -1/4 থাকতেছে, -1/4 এটাতে আছে। ওকে, একটি ভবনের ছাদ থেকে মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু মাটিতে পড়তে 5 সেকেন্ড সময় নেয়, ভবনের উচ্চতা কত? এক্ষেত্রে আমরা খুব সিম্পল সূত্র জানি h = ut + ½ gt²। সো যেহেতু আমার ভবনের ছাদ থেকে পড়তেছে আদিবেগ 0, ইন দ্যাট কেস ½ gt² করলে আমরা h এর ভ্যালু পাইলাম। ক্লিয়ার? t এর মান 5 দেওয়া আছে, g এর মান আমরা জানি ½ gt² করব। লাস্ট ওয়ান হচ্ছে লিমিটের একটা কোশ্চেন ln 1 + x / x। দেখো এইখানে যদি আমি x এর ভ্যালুটা 0 বসাই তাহলে ফাংশনটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে বা নন লিমিটেড হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স কোনো ফাংশন যদি ইনফাইনাইট হয় সেক্ষেত্রে আমরা যেটা করব ফাংশনটাকে এল হসপিটালস অ্যাপ্লাই করব। এল হসপিটালস অ্যাপ্লাই করলে x এর ডিফারেন্সিয়েট করলে 1 পাবো এন্ড ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x পাচ্ছি। ক্লিয়ার? এখন যদি আমরা x এর ভ্যালুটা 0 বসাই তাহলে এখানে একটা ফাইনাইট ভ্যালু 1 পাবো। সো যদি কোনো নন লিমিটেড বা ইনফাইনাইট ভ্যালু চলে আসে সেক্ষেত্রে আমরা ফাংশনটাকে এল হসপিটালস ইউজ করব। এল হসপিটালস ইউজ করলে
ফাংশনের একটা ফাইনাইট ভ্যালু আসবে। ক্লিয়ার? সো ম্যাথ কোশ্চেন কম্পারেটিভলি ইজি ছিল ফিজিক্সের তুলনায়, কেমিস্ট্রি নর্মালি গতানুগতিক কোশ্চেন ছিল। এই পর্যন্ত এমসিকিউ পার্টটা আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে দেখলাম। সো কারোর যদি কোথাও কনফিউশন থাকে সেটা ক্লিয়ার করবা আর নিজেরা একটু মিলাই নিবা কতগুলো হইলো। এখন আমরা একটু রিটেন পার্টটাতে চলে যাই। আচ্ছা, রিটেন পার্টে কেমিস্ট্রিতে যে কোশ্চেনটা দেখা যাচ্ছে, নিচের কোনটি দ্রবণগুলো আর্দ্র বিশ্লেষিত হয় না কারণ সহ ব্যাখ্যা করতে বলছে, যেহেতু একটা ইনফরমেটিভ এন্ড থিওরিটিক্যাল কোশ্চেন। দেখো এইখানে আমাদের দ্রবণগুলো দেওয়া আছে CCl4, NaCl এন্ড সিলিকন ক্লোরাইড SiCl4। সো আর্দ্র বিশ্লেষিত হয় না, দ্যাট মিনস পানির সাথে বিক্রিয়া করে না। সো প্রথম রিয়াকশন যদি আমরা দেখি CCl4টা, এইটা পানির সাথে কোনো রিয়াকশন করে না। তার কারণটা হচ্ছে এই যৌগের কেন্দ্রীয় পরমাণুতে কোনো ফাঁকা ডি অরবিটাল নাই। আমরা জানি কার্বনের ক্ষেত্রে কোনো ফাঁকা ডি অরবিটাল তো থাকে না। ইন দ্যাট কেস পানি দ্বারা যৌগটা আর্দ্র বিশ্লেষিত হবে না। দ্যাটস দ্য এক্সপ্লেনেশন। এবং পরে যেটা আছে NaCl আমরা খুব সহজে জানি সবচাইতে সুন্দরভাবে পানিতে এটা বিশ্লিষ্ট হয়। এইটা বিশ্লিষ্ট হওয়ার পরে যেটা কেস ঘটে যে এক সোডিয়াম একটা পজিটিভ আয়ন অ্যান্ড ক্লোরিন একটা নেগেটিভ আয়নে ট্রান্সফার করে এবং সেটাতে পানির একটা হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন যুক্ত হইতে পারে। দেন সিলিকন ক্লোরাইডের ক্ষেত্রে কি হয়, সিলিকন যেহেতু থার্ড পিরিয়ডের একটা মৌল, সো এখানে ফাঁকা ডি অরবিটাল আছে সিলিকনের ক্ষেত্রে। আর ফাঁকা ডি অরবিটাল থাকার কারণেই পানির সাথে সেটা রিয়াকশন করলে সিলিকন হাইড্রোক্সাইড আর HCl অ্যাসিড উৎপন্ন হয়। সো এটা হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন ছিল আর্দ্র বিশ্লেষিত হওয়া বা না হওয়ার কারণে। দেন নাম্বার বিতে ওইটা ছিল কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া ধীরে ধীরে যোগ করার ফলে কি বিক্রিয়াগুলো ঘটে। খুবই সহজ কোশ্চেন। তো কপার সালফেটের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া করবা, কপার অ্যামোনিয়াম সালফেট তৈরি হবে। জাস্ট এই রিঅ্যাকশনটা দিয়ে দিলে হচ্ছে, কোনো এক্সপ্লেনেশন নাই। ওকে, নাম্বার 2তে বলতে স্ফুটনাঙ্কের সংজ্ঞা এবং হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্ক হাইড্রোজেন ক্লোরাইডের চেয়ে বেশি হয় কেন, এইটা একটা কনসেপচুয়াল কোশ্চেন। তো ফার্স্ট অফ অল স্ফুটনাঙ্ক বলতে যেই টেম্পারেচারে একটা যে কোনো লিকুইড উত্তপ্ত হয়ে ফুটতে শুরু করে সেটাকে আমরা স্ফুটনাঙ্ক বলি। বাট এখানে মেন তোমার কোশ্চেনটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্ক কেন HCl থেকে বেশি হয়। সো এইখানে দুইটার ক্ষেত্রে আমরা দেখতেছি দুইটা যেহেতু হাইড্রোজেন আয়ন আছে, তার মানে এর যে নেগেটিভ আয়নটা ক্লোরিন এবং ফ্লোরিন আছে, এর ভিতরে তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিনের বেশি। সো তড়িৎ ঋণাত্মকতা যদি ফ্লোরিনের বেশি হয় তাহলে সেটা স্বাভাবিকভাবে একটু বেশি আয়নিক বৈশিষ্ট্য প্রদর্শন করে, যার কারণে HF এর স্ফুটনাঙ্ক HCl এর থেকে বেশি হয়। ওকে, দেন একটি সবল অ্যাসিড সবল ক্ষারের প্রশমন তাপ -57.3 থাকলেও দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে এইটা এর চেয়ে কম ঋণাত্মক হয় কেন। ভালো কোশ্চেন। যে -57.3টা আসে হচ্ছে আমরা জানি একটা প্রশমনের ক্ষেত্রে সবল অ্যাসিড এবং সবল ক্ষারের ক্ষেত্রে। যখনই এখানে দুর্বল অ্যাসিড সবল ক্ষার ব্যবহার করা হয় তখন দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আয়নটা সম্পূর্ণরূপে আয়নিত হইতে পারে না। এটাই তো ফ্যাক্ট যে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে। সো সবল অ্যাসিড সবল ক্ষার সম্পূর্ণরূপে যেহেতু আয়নিত হয়, ওইটার ক্ষেত্রে আমার প্রশমন তাপটা -57.3 থাকে। বাট যখনই দুর্বল অ্যাসিড নেওয়া হয় তখন সেটা সম্পূর্ণরূপে আয়নিত হইতে পারে না। দ্যাটস ওয়াই এটার প্রশমন তাপটা আগের তুলনায় বা 57.3 তুলনায় কম ঋণাত্মক হয়। ওকে, সো এরপরটা ছিল XYZ এর স্থলে বিকারকের সংকেত এবং বিক্রিয়ার শর্ত আর উৎপাদ লিখতে হবে। ভালো কোশ্চেন। এখানে প্রথমে আছে একটা মিথানল, দেন সেখানে কিছু একটা যোগ করলে হয়েছে মিথাইল ক্লোরাইড, তারপরে কিছু একটা যোগ করলে হয়েছে মিথাইল সায়ানাইড, তারপরে কিছু একটা যোগ করলে হয়েছে ইথাইল অ্যামিন, তারপরে সেখানে নাইট্রিক অ্যাসিড দিলে পি আর কিউ দুইটা যৌগ উৎপন্ন হয়েছে। সো অর্গানিক থেকে এটাই সবচেয়ে কমন কোশ্চেন যে এখানে আমাদের যে গ্যাপটা আছে গ্যাপটা ফিল আপ করতে হবে। প্রথমত দেখো যে আমরা মিথানল থেকে কিভাবে মিথাইল ক্লোরাইড পাই, এটার একটা কমন বিক্রিয়া আছে। আমরা পটাশিয়াম ক্লোরাইড ফসফরাস ক্লোরাইড অথবা সালফার ক্লোরাইড যদি যোগ করি তাহলে সেখান থেকে আমরা জানি হাইড্রোজেন রিপ্লেস হয়ে ক্লোরিনটা উৎপন্ন হয়, যেটা এসএন বিক্রিয়ার উল্টা রিঅ্যাকশনটা ছিল। সো এইখানে আমরা এই বিকারকটা খুঁজে পাইলাম অ্যালকোহল থেকে ক্লোরাইড উৎপন্ন করার জন্য, রাইট। এখন এখানে যদি আমরা সায়ানাইড যেহেতু আসবে তার মানে অবশ্যই কোনো সায়ানাইড লবণ নিতে হবে KCl। সো সেকেন্ড ওয়ান খুঁজে পাইলাম। দেন থার্ড ওয়ানে এইটাকে যদি আমার সায়ানাইডকে অ্যামিন বানাইতে গেলে অবশ্যই আমাদের জাইমান হাইড্রোজেন লাগবে। সো জাইমান হাইড্রোজেনের জন্য লিথিয়াম টেট্রাহাইড্রোঅ্যালুমিনেট বা সোডিয়াম টেট্রাহাইড্রোবুরেট যে কোনো একটা হাইড্রোজেন বা বিজারক যারা আছে তাদের একটা বিকারক ব্যবহার করতে হবে। দেন এইটাকে আমার নাইট্রিক অ্যাসিড দিলে কিছু একটা উৎপন্ন হবে। মেন ফাইনাল কোশ্চেন যেটা, সো নাইট্রিক অ্যাসিড যদি এর ভিতরে দিই আমরা জানি এই অ্যামিন মূলকটা আবার সেই অ্যালকোহল মূলকে
পরিণত হয়। সো অ্যামিন মূলকটা অ্যালকোহল মূলকে পরিণত হবে এবং বাই প্রোডাক্ট হিসেবে নাইট্রোজেন থাকবে। আচ্ছা, দেন লাস্ট ওয়ান, এই বিক্রিয়াটা সাম্যাঙ্ক কেসি এর রাশিমালা লিখতে বলছে এবং সাম্যাবস্থায় থাকাকালীন এই দুটার ঘনত্ব দ্বিগুণ করলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? ভালো কোশ্চেন। এইটার কেসির রাশিমালা যদি বের করতে বলে তাহলে কেসির ক্ষেত্রে আমরা জানি উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। সো উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, মোল নাম্বার থাকলে সেটা পাওয়ারে যাবে গেল। এটা ছিল আমাদের কেসি রাশিমালা। বাট এখানে যদি ঘনমাত্রা বাড়ানো হয়, দুইটারই কি করতেছে, বিক্রিয়কের ঘনমাত্রা সালফার ট্রাইঅক্সাইড আর অক্সিজেন এই দুইটার ঘনমাত্রা যদি বাড়ায় তাহলে বিক্রিয়াটা সাম্য অবস্থা থেকে বাম দিকে সরে যাবে। যেহেতু আমার এখানে সালফার ডাইঅক্সাইড মেন প্রোডাক্ট আর অক্সিজেনটা ছিল আমাদের রিয়েজেন্ট, দুইটার ঘনমাত্রা যেহেতু বাড়াচ্ছে, সো সাম্য অবস্থার কিউসির মানটা কেসি এর থেকে বেশি হবে। দ্যাট মিনস এটা বাম দিকে সরে যাবে। পানিতে দ্রবীভূত অক্সিজেন এর সংজ্ঞা দাও। WHO অনুমোদিত বিওডি ও সিওডি সর্বোচ্চ মাত্রা লেখা, এটা জাস্ট একটা ইনফরমেটিভ। সো সর্বোচ্চ মাত্রা আমরা জানি 10 ppm সিওডি আর বিওডির জন্য 6 ppm। দ্যাটস ইট। আসো ফিজিক্সে। এক্স ও ওয়াই বস্তু দুইটি কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি ভারহীন আদর্শ স্প্রিং দ্বারা যুক্ত। কোনো একটি মুহূর্তে স্প্রিংটির 1 সেন্টিমিটার সংকুচিত অবস্থায় বস্তু দুইটির আনুভূমিক ও ঘর্ষণহীন একটি তলের উপর স্থির অবস্থায় আছে। বস্তুদ্বয়কে মুক্ত করলে তারা পরস্পর থেকে দূরে সরে যায়। বস্তুদ্বয় স্প্রিং থেকে আলাদা হওয়ার মুহূর্তে এক্স এর গতিশক্তি 1 জুল, কে এর মান বের করো, এক্স উভয়ের ভর 0.5 গুণ। বাহ, বেশ বড় একটা কোশ্চেন। সো এই কোশ্চেনগুলোর প্রবলেমটা হচ্ছে একটা পোর্শন থেকে পড়তে পড়তে আর একটা পোর্শনে আসলে ভুলে যাওয়াটা স্বাভাবিক। সো আগে যেটা করা উচিত সেটা হচ্ছে কোশ্চেনের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে ফাইন্ড আউট করো। যে আমাকে বলছে এক্স এর ভর ওয়াই এর ভরের 0.5 গুণ, কে এর গতিশক্তিটা বের করতে বলছে, রাইট? সো এখন আমাদের যদি বাহ্যিক শক্তি কোনো কাজ না করে তাহলে ইনিশিয়ালি যে শক্তিটা ছিল স্প্রিং এর হাফ কে এক্স স্কোয়ার, সেটা আসবে হচ্ছে কে এক্স প্লাস কে ওয়াই এর, কে এক্স প্লাস কে ওয়াই। সো আমার এই কে ওয়াইটা আমার রিকোয়ার্ড অ্যান্সার। এখন দেখো আমরা গতিশক্তি যদি হাফ এম বি স্কোয়ার দেখি তাহলে এম এর মানটা হচ্ছে 0.4 না 0.5, এইটা নাকি কোশ্চেনে 0.4 ছিল, হোয়াটএভার, 0.5 থাকলে 0.5, 4 থাকলে 4। এখন এইটা যদি আমরা বস্তুর ভরবেগের সংরক্ষণশীল সূত্র দেখি, m1u1 ইকুয়াল টু m2u2, বা বস্তুর আদি ভরবেগ শেষ ভরবেগ যদি দেখি তাহলে সেখান থেকে আমাদের যেহেতু দুইটা এম এর মান দেওয়া আছে তাহলে ভিওয়াই আর ভিএক্স এর একটা রিলেশন আমরা পাইলাম, রাইট? সো ভিএক্স ভিওয়াই রিলেশন যদি পাই তাহলে ওয়াই এর গতিশক্তি বের করতে গেলে আমার হাফ এম ভি ওয়াই এর জন্য লাগবে। সিমিলারলি ভিএক্স এর মানটা আছে, যেহেতু গতিশক্তি দুইটা আমার কম্পেয়ার যখন করতেছি তাহলে ভিওয়াই আর ভিএক্স এর কম্পেয়ার করলে আমরা এই অংশটা পাচ্ছি। এটা হচ্ছে ওয়াই এর গতিশক্তির ক্ষেত্রে, বাট এখানে আমাদের ভিএক্স এর ভ্যালুটা জানা নাই। সো ভিএক্স এর ভ্যালু জানার জন্য আমাদের অলরেডি এক্স এর গতিশক্তি দেওয়া আছে। সো এক্স এর গতিশক্তি যদি পাওয়া যায় তাহলে এখান থেকে ভিএক্স এর মান পাবো, দেন ভিএক্স এর মানটা এখানে বসাইলে আমরা ভি ওয়াই এর মান পাচ্ছি। ক্লিয়ার? ওকে, দেন একটি এক পরমাণুক একটি গ্যাসের N1 মোল, দ্বিপরমাণুকের একটি N2 মোলের মিশ্রণের Cp/Cv ইকুয়াল টু গামা দেওয়া আছে 3/2, N1 আর N2 দুইটার মোল বের করতে হবে, রাইট? দেখো গামার ক্ষেত্রে একমাত্রিক গ্যাসের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে গামার মান 3/5 আর দ্বিপরমাণুকের ক্ষেত্রে 7/5, এই ভ্যালুটা আমরা জানি। এখন আমরা যখন মিশ্রণ করব তখন এই যে গামার যে ফরম্যাটটা আছে এইটা আমরা দেখো যে N1 Cp1 প্লাস N2 Cp2 ডিভাইডেড বাই N1 CV1 প্লাস N2 CV2, এই ফরম্যাটে যদি গামার ভ্যালু বের করি, আবার আমরা জানি Cp মাইনাস Cv ইজ ইকুয়াল টু R, রাইট? সো Cp1 ইজ ইকুয়াল টু গামা 1 ইজ ইকুয়াল টু C1 বাই Cp1 বাই CV1। এখান থেকে যদি আমরা Cp1টাকে রাখি তাহলে এই অংশটা পাই, Cp2 কে রাখলে এই অংশ পাই, কারেক্ট? সো এই মান দুইটা যদি আমরা এখানে বসাই, যেহেতু আমাদের গামার ভ্যালু দেওয়া আছে 3/2, সেখান থেকে এই সম্পর্কটা পাওয়া যায়। জাস্ট এই সম্পর্কটা রেখে আসলে হচ্ছে। আচ্ছা, কারশফের সূত্র ব্যবহার করে প্রদত্ত বর্তনীর প্রতিটি শাখায় বিদ্যুৎ প্রবাহের মান বের করতে বলছে। সো এখানে যেহেতু একটা লুপ আছে, আমাদের দুইটা লুপ আছে, এখানে একটা লুপ,
আর এখানে একটা লুপ পাচ্ছ পজিটিভ থেকে নেগেটিভে। ওকে, সো এই দুইটা লুপে যদি কারশফ আমরা অ্যাপ্লাই করি, সো কারশফের দুটো সূত্র, দ্বিতীয় সূত্র যদি আমরা ফার্স্ট লুপে অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাচ্ছি যেহেতু এটা 50 ওহম আছে, 20 সাথে এটা আমরা ধরলাম I1 আর এটা যাচ্ছে আমাদের I2। সো I1 আর I2 যদি ইকুয়েশন করি তাহলে আমরা পাচ্ছি 2I1 + 2I2 -50 50 এক পাশে আসলে -50। সো এখানে একটা ইকুয়েশন পাইলাম, সেকেন্ড লুপের জন্য আরেকটা ইকুয়েশন পাইলাম, দেন দুইটা সলভ করব, সলভ করলে আমরা I1 আর I2 এর ভ্যালু পাবো। খুবই সহজ কোশ্চেন, বাট এইখানে দুইটা লুপের ডিরেকশনটা ম্যাটার করবে। দেখো এইখানে আমার 50 থেকে কিন্তু ডিরেকশনটা যদি এটা হয় তাহলে 20 থেকে ডিরেকশনটা উল্টা আছে। সো 20 এর ক্ষেত্রে একটা আমরা এখানে দিচ্ছি হচ্ছে 2 × I1 + 2 × I2 = -20, আর এটা থাকছে 2I1 + 2I2 = 50। দেন দুইটা সলভ করলে আমরা I1 আর I3, এটা I2 + I3 আর এটা I1 + I2। সো দুইটা ইকুয়েশন থেকে I1 আর I2 এর ভ্যালু আমরা I1 I2 I3 তিনটাই বের করব। ক্লিয়ার? সো কারশফের সূত্রে আমরা জানি ডিরেকশন যেই দিকে যাচ্ছে, যদি রোধের ডিরেকশন সেই দিকে থাকে তাহলে সেটা পজিটিভ, আদারওয়াইজ নেগেটিভ হয়। দেন 310 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো একটি ধাতুর তলের উপর আপতিত হয়ে 0 থেকে সর্বোচ্চ এত গতিশক্তির ইলেকট্রন নির্গত করে। কোন সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্যের আলো ওই ধাতু থেকে নির্গত করবে তা বের করো। সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্যের আলো বের করতে হবে। ইন দ্যাট কেস আমরা ফটোইলেকট্রিক ইফেক্টের ফর্মুলাটা জানি, phi = phi0 + kmax। সো kmax এর ভ্যালু আমার দেওয়া আছে, গতিশক্তি সর্বোচ্চ কত হয়, এরপরে দেওয়া আছে আমার এই তরঙ্গদৈর্ঘ্যের আলোটা পড়তেছে, রাইট 310। তাহলে 310 তরঙ্গদৈর্ঘ্য যদি পড়ে তাহলে phi = hc/λ, ল্যামডার ভ্যালু দেওয়া আছে 310 × 10⁻৯। সো এখান থেকে h আর c এর মান বসাও, 6.626 34 × 3 × 10⁸8। ওকে, সো এখান থেকে আমরা যদি phi এর ভ্যালু পাই, দেন আমার kmax দেওয়া আছে, আমি শুধুমাত্র phi0 বের করলাম। দেন এই phi0 পাওয়ার পরে = hc/λ0। সো এই λ0টা আমাদের বের করতে হবে। ক্লিয়ার? সহজ কোশ্চেন, বাট ক্যালকুলেশনটা একটু টাফ। সো ফিজিক্সের কোশ্চেন রিটেনে একটু ভালো, এমসিকিউ একটু টাফ ছিল। আচ্ছা, ম্যাথের কি অবস্থা দেখি। ওকে, খুবই সহজ কোশ্চেন। ফার্স্ট এটা z+1 = z+2 × i+1, যেখানে আমরা z জানি x + iy, রাইট? সো এইটাকে সিম্পলিফাই করে z এখানে একটা জটিল সংখ্যা যেটার ভ্যালু হচ্ছে আমরা x + iy অলরেডি জানি, x + iy। সো এটা হচ্ছে আমাদের একটা x এর ভ্যালু। দেন জেডটাকে যদি আমরা এই মডুলাসটা উঠাই তাহলে এটা স্কোয়ার করলাম, দেন এটা হোল স্কোয়ার, তারপরে এটা হোল স্কোয়ারের সূত্র ফেলছি, এইটারও হোল স্কোয়ারের সূত্র ফেললাম। দেন এইখানকার যেই ইমাজিনারি কনস্ট্যান্ট গুলো আছে, যেটা কাল্পনিক মূল আর যেটা বাস্তব মূল, দুইটাকে আলাদা করলে এখান থেকে জেড এর একটা সিম্পলিফাই করলে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। সো জেড একটা জটিল সংখ্যা যেখানে তুমি জেড এর ভ্যালুটা বের করতে বলছে, এই ভ্যালুটা একটা কমপ্লিকেটেড নাম্বারই থাকবে, কমপ্লেক্স নাম্বার। এখানে যেটা করতে হবে এটাকে একটা সরল করতে হবে প্রসেস বাই প্রসেস। সো প্রথমে যেহেতু এখানে একটা মডুলাস আছে, আমরা স্কোয়ার করলাম, স্কোয়ার করে সূত্র ফেললাম, ফেলার পরে আমরা জেডটাকে এখান থেকে আলাদা করলাম। ক্লিয়ার? সো ক্যালকুলেশন সম্পূর্ণটাই করা আছে। ওকে, x² + y² - 4x + 6y + 8 এবং এই দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, স্পর্শ বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে। এখন এখানে ফ্যাক্ট হচ্ছে পরস্পরকে স্পর্শ করে, সো অন্তঃস্থ না বহিস্থ এটা বলে নাই। ইন দ্যাট কেস প্রথম বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র ব্যাসার্ধ বের করব, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র ব্যাসার্ধ বের করব, রাইট? সো স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা যদি আমাদের দুইটা সেন্টারকে কত অনুপাতে স্পর্শ বিন্দুটির স্থানাঙ্ক বের করা, সো কোশ্চেন এখানে মিসিং আছে। এখানে কোন অনুপাতে বিভক্ত করে সেটা দেওয়া আছে, 1:2 অনুপাত, 1:2 অনুপাত। আচ্ছা, ব্যাসার্ধ সরি দেওয়া নেই, ব্যাসার্ধ থেকে আমরা বের করতে পারতেছি। দেখো এখানে ব্যাসার্ধ আছে আমার √5 √g² + f² - c। সিমিলারলি এখানকার ব্যাসার্ধ আমরা বের করলাম, কত সেটার ব্যাসার্ধ বের করলাম 2√5। দেখো একটা বৃত্তের ব্যাসার্ধ যদি √5 হয় আর এটা যদি এটা ডাবল টাইম হয় তাহলে ডেফিনেটলি বৃত্তটা তার ডাবল। সো তাই যদি হয় তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব c1 আর c2, সো c1 c2 = r1 + r2, তাই তো?
R1 প্লাস R2 যদি হয়, আমরা দেখো R1 এর প্রথমটার ব্যাসার্ধ যদি x বলি, তাহলে পরেরটার ব্যাসার্ধ 2x। তারপরে স্বাভাবিকভাবে এই রেখাটাকে 1:2 অনুপাতে বিভক্ত করতেছে। তাইলে যদি করে, তাইলে এই বিন্দুটার স্থানাঙ্ক তোমার যদি বের করতে বলে, দ্যাট মিনস এই বৃত্তটার কেন্দ্র আমার জানা, এই বৃত্তটার কেন্দ্র জানা, এইখানকার ব্যাসার্ধ আর এইখানকার ব্যাসার্ধটা ডাবল টাইম যেহেতু, তাহলে 1:2 অনুপাতে এই দুইটা রেখাকে অন্তর্বিভক্ত যদি করে, তাহলে তার স্থানাঙ্ক বের করবো আমরা এই সূত্র দিয়ে। দ্যাট মিনস m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই ফরম্যাটে আমরা স্থানাঙ্কটা বের করলাম। ওকে, দেন নাম্বার 3 তে আসো। x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু x মাইনাস 2 অ্যান্ড y স্কোয়ার ইকুয়াল টু x রেখাত্রয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ইন্টিগ্রেশনের একটা চ্যাপ্টার থেকেই দুইটা কোশ্চেন, রেয়ার কেস। আচ্ছা, তিনটা রেখা কি কি দেওয়া আছে? x ইকুয়াল টু 1 যেটা y অক্ষের সমান্তরাল রেখা, দেন y স্কোয়ার ইজ ইকুয়াল টু x তার মানে এর একটা পরাবৃত্ত, আরেকটা দেওয়া আছে y ইকুয়াল টু x মাইনাস 1 তার মানে এর একটা সরল রেখা দেওয়া আছে, এবং এই সরল রেখার ঢাল হচ্ছে 1। এই সরলরেখার ঢাল 1। সো এটা যদি আমরা গ্রাফিক্যালি একটা প্রেজেন্ট করতে পারি তাহলে একটু সহজ হয়, বাট দরকার নেই। আমরা যদি শুধুমাত্র এর স্থানাঙ্ক নিয়ে ক্ষেত্রফল বের করি, দেখো একটা যেহেতু আমার y অক্ষের সমান্তরাল, আরেকটা আছে আমাদের একটা মূলবিন্দুর বাইরে যে কোনো একটা বিন্দুগামী সরল রেখা, আরেকটা আছে পরাবৃত্ত। সো এইটার সেন্টার যদি এই তিনটার আবদ্ধ ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে আমাদের x ইকুয়াল টু 1 আর y স্কোয়ার ইকুয়াল টু x এই দুইটার এরিয়াটা বের করতে পারলেই আমাদের টোটাল এরিয়াটা পাচ্ছি। ইন দ্যাট কেস আমরা প্রথমে যদি এইটাকে x1 এর মান হচ্ছে 1 আর এখানে x এর মান হচ্ছে y স্কোয়ার, দ্যাট মিনস x1 মাইনাস x2 dy যদি করি, তাইলে সেক্ষেত্রে আমাদের এই এরিয়াটা কভার করে। এখন এখানে লিমিটটা কত আসতেছে? যেহেতু আমাদের y ইকুয়াল টু x মাইনাস 2 একটা ভ্যালু দেওয়া আছে, দেখো x এর মানটা যদি আমরা x এর মান 1 এখানে বসাই, x এর মান যদি 1 বসাই তাহলে মাইনাস 1, y এর মান আসে মাইনাস 1। সো একটা 1 আর একটা 1 আর মাইনাস 1 দুইটা স্থানাঙ্ক পাচ্ছি, যেটার একটা লোয়ার লিমিট একটা আপার লিমিট, অ্যান্ড এটা হচ্ছে x1 মাইনাস x2 ইন্টু dy টোটাল এরিয়াটা। এখন এটা ইন্টিগ্রেট করলে y কে করলে আসে 1 কে করলে আসে y, আর y স্কয়ার করলে আসে y কিউব বাই 3। সো এটার আপার লিমিট লোয়ার লিমিট বসাইলে দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, লাস্ট ওয়ান। একটি টাওয়ারের উপর হতে মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার 4/9 অংশ অতিক্রম করে, টাওয়ারের উচ্চতাটা কত? দেখো টাওয়ারের উপর থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু, সেম কোশ্চেন একটা এমসিকিউতে ছিল। সো যদি টাওয়ারের 4/9 অংশটা শেষতম সেকেন্ডে, আমরা এইটা বারবার বলছিলাম, তম সেকেন্ড যখন বলবে তখন এটার হাইটের ফর্মুলাটা আসবে u প্লাস হাফ জি ইন্টু 2t মাইনাস 1। যেহেতু টাইমটা আমরা জানি না, এটা অ্যাসাইন করলাম n দ্বারা। সো এইটা হচ্ছে আমার n তম সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, তাই না? তো শেষতম সেকেন্ড যদি n হয়, টাওয়ারের উচ্চতা h বের করতে বলছে। ইন দ্যাট কেস আমাদের এইখানে h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার যদি করি, আমরা টোটাল টাইমকে যদি n বলতেছি, নর্মালি এটার আনুভূমিক ভূমিতে পৌঁছাতে সময় লাগবে হাফ জি এন স্কোয়ার, এবং n তম সেকেন্ডে এটা অতিক্রান্ত দূরত্ব হবে হাফ জি ইন্টু 2n মাইনাস 1, রাইট? সো হাফ জি ইন্টু 2n মাইনাস 1 সেকেন্ডে যতটুকু যাবে সেইটা শেষ টোটাল দূরত্বের 4/9 অংশ। শেষ সেকেন্ডে টোটাল যে টাওয়ার তার 4/9 অংশ। সো আমার শেষ সেকেন্ডে যেটা যাচ্ছিল সেটা হচ্ছে এই অংশটা, টোটাল দূরত্বটা ছিল হাফ জি এন স্কোয়ার, তার 4/9 অংশ। দেন আমরা এখান থেকে দুই পাশে জি বাদ দিই, জি বাদ দিলে হাফ বাদ যাচ্ছে। সো 2n মাইনাস 1 ইকুয়াল টু 4/9 n স্কোয়ার, রাইট? তাহলে এটা মাল্টিপ্লাই করলে 18n মাইনাস 9 ইজ ইকুয়াল টু 4n স্কোয়ার, 4n স্কোয়ার মাইনাস 18n মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। দেন এইটার ফ্যাক্টর বের করবো আমরা, n ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার। সো 18 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 9 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 4। সো এটা ক্যালকুলেট করে বের করতে হবে কি পরিমাণ
টাইম লাগতেছে, এন এর ভ্যালুটা বের করব, দেন তোমার চাইছে টাওয়ারের উচ্চতা, দ্যাট মিনস এইচ ইজ ইকুয়াল টু টাওয়ারের উচ্চতা হাফ জি এন স্কোয়ার করে আমরা বের করব। সো এটা ছিল আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ পার্টের কোশ্চেনগুলা, কম্পারেটিভলি একটু টাফ বলা যায় এবারে কোশ্চেন। ফিজিক্স যারা ভালো করবে তারা খুব ভালো পজিশনই পাবা আশা করা যায়, যেহেতু ফিজিক্সের কোশ্চেনটা সবার কাছে একটু কমপ্লিকেটেড লাগবে। ওকে, সো এটাই ছিল আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পার্টের এক্সপ্লানেশন। বাকি বায়োলজি, ইংলিশ এবং বাংলা কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া আছে। সো এগুলো মোটামুটি তোমাদের এক্সপ্লানেশন লাগবে বলে মনে হয় না, তারপরে যদি কোনোটা লাগে, লাগার কথা। উইনসাং নালী মানবদের কোন অঙ্গে পাওয়া যায়? অগ্রাশয়ের গ্রন্থিগুলো থেকে ছোট নালিকা বেরিয়ে একত্রিত উইনসাং নালী গঠন করে, সো এটা অগ্রাশয়তে পাওয়া যায়। বাংলাদেশের কোন জিএমও ফলটি সরকার অনুমোদন দিয়েছে? ব্রিঞ্জালকে দিছে, জিকের কোশ্চেন। কোন ধরনের প্রাণীর জীবন চক্রে প্রতিপ্রূপান্তর দেখা যায়? ইউরোকর্ডেট লার্ভার প্রতিপ্রূপান্তর ঘটে, উন্নত বৈশিষ্ট্য হারিয়ে উন্নত বৈশিষ্ট্য গঠন করে। এই কারণে বিশ্বের সর্বোচ্চ উদ্ভিদ হইল সিকোয়া সেম্পারভেনিস ভার্নেস। আচ্ছা, সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? অ্যালভিওলাসে পাওয়া যায়। সব তো মেডিকেলের কোশ্চেন, সব পড়াই তোমাদের। আচ্ছা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় একমুখী বিক্রিয়ার সংখ্যা কয়টা? 3টা। ইনফরমেটিভ। সো হোপসো এগুলোর এক্সপ্লেনেশন লাগবে না, কোশ্চেনের অ্যান্সার তো জানাই আছে, আর বাকি যেটুকু এক্সপ্লেনেশন দরকার নিচে দেওয়াই আছে। সো ম্যাথমেটিক্যাল পার্টগুলো যেহেতু একটু ক্যালকুলেটিভ ছিল, সো এটা নিয়ে আমরা আলোচনা করলাম। বাংলা ইংলিশ যারা দাগাইছো তাদের জন্য তো এক্সপ্লেনেশন দেওয়া আছে। সো দ্যাটস অল আজকের জন্য এইটাই। সো মোটামুটি আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা পার্টে যে ম্যাথগুলো দেখলাম, তোমাদের নিজেদের এক্সপ্লেনেশন বা অ্যান্সারের সাথে কম্পেয়ার করবা। যদি কোনো, বিশেষ করে সবাই যেহেতু চান্স পাবে না, ইন দ্যাট কেস সামনের যে অ্যাডমিশন টেস্টগুলো আছে সেখানে সিমিলার টাইপের কোশ্চেন হবে। সো কোথায় আমাদের ভুল হচ্ছে, কনসেপচুয়াল এরর আছে কোথায়, কোন কোশ্চেনগুলোতে বেশি ফোকাস করা উচিত, এই জিনিসগুলো সামনে মাথায় রাখবা। অ্যান্ড আশা করা যায় কয়েকদিনের ভিতরে রেজাল্ট চলে আসবে তোমাদের। সো বেস্ট অফ লাক। যারা টিকবা না তাদের জন্য শুভকামনা। সামনে আরও অনেকগুলো সুযোগ আছে, অনেকগুলো ইউনিভার্সিটি আছে। সো সে পর্যন্ত ভালো থাকো সবাই, সুস্থ সবল থেকে সামনের অ্যাডমিশন টেস্টগুলো দাও, আর এই তো ভালো থাকো। দ্যাটস অল।